হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যে টপিকটা আগের দিন লাইটে স্টার্ট করেছি তার নাম হচ্ছে রিফ্লেকশন অফ লাইট, যেটাকে বলা হয় বাংলায় আলোর প্রতিসরণ। অলরেডি আমরা পার্ট 1 এবং পার্ট 2 পড়ে ফেলেছি রিফ্লেকশন অফ লাইটের। আজকে আমরা পার্ট 3 পড়বো, ক্লাস নাম্বার 48। যারা নতুন তাদের জন্য বলে রাখি যে আমাদের এটা একটা কমপ্লিট সিরিজ চলছে। অলরেডি বায়োলজি আমাদের কমপ্লিট হয়ে গেছে, ফিজিক্স আমরা স্টার্ট করেছি এবং এর আগে যে 47টা ক্লাস, আজকে 48 নম্বর ক্লাস, এর আগে যে 47টা ক্লাস তোমাদের পুরো প্লেলিস্ট বানানো আছে, তো তোমরা পরপর সিকোয়েন্সে দেখতে পারো, ঠিক আছে? তো রিফ্লেকশন অফ লাইটের আমরা বেসিক যে জিনিস বা রিফ্লেকশন অফ লাইট মানে জিনিসটা কি, আমরা রীতিমতো মানে অনেক কিছু টপিক অলরেডি পড়ে ফেলেছি। সেখানে আলোর প্রতিসরণ হয় কিভাবে, মাধ্যম কি কি হয়, সংকট কোণ কাকে বলে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি করে হয়, একদম ছবির মাধ্যমে আমরা ডিটেলসে বুঝেছি। আশা করি তোমরা সেগুলো রিভিশন দিয়েছো ঠিকঠাকভাবে। আজকে আমরা রিফ্লেকশন অফ লাইটের আগের দিন আমরা এটা পড়ে ফেলেছিলাম যে সংকট কোণ কীভাবে বার করতে হয়, যদি কোনো কোশ্চেন থাকে সেটা কী করে বার করব, বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কী কী এক্সাম্পল আছে আমরা পড়েছিলাম। এবং আগের দিন আমি তোমাদের একটা সংকট কোণের তালিকাও দেখিয়েছিলাম, সেই তালিকাটা একবার দেখায়, ঠিক আছে? আচ্ছা, আগের দিনের ক্লাসগুলো আশা করি সবাই রিভিশন দিয়েছো। যদি আগের দিনের ক্লাসগুলো না দেখে থাকো না, এই ক্লাসটা তোমাদের বুঝতে অনেক বেশি অসুবিধা হবে। আমি বারবার তোমাদের বলেছিলাম যে লাইট এমন একটা চ্যাপ্টার না, এই চ্যাপ্টারটা তোমাদের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আর প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এই আলোর প্রতিফলন আর আলোর প্রতিসরণ এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, আর এগুলো মুখস্থ করে তোমরা কিছু করতে পারবে না যতক্ষণ না তোমরা এই জায়গাটা ফিল করছো, এই জায়গাটা বুঝতে পারছো, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস শুরু করি, এক এক করে এক একটা টপিক আমরা ডিটেলসে পড়বো। আজকের পার্ট 3 ক্লাস নাম্বার শুরু করা যাক। ক্লাস শুরুর আগে একবার তোমাদের জাস্ট শর্টে বলে দিচ্ছি যে আমাদের কমপ্লিট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো আপডেট চলে এসেছে একদম স্পিডি পাবলিকেশন থেকে। 1 জুন 2025 থেকে 1 জুন 2026, মাত্র 99 টাকা প্রাইস আছে। টপিক ওয়াইজ প্লাস ওয়ান লাইনার দুটোই পেয়ে যাবে, আর এই কারেন্ট অ্যাফেয়ার্সের বাইরে তোমাদের অন্য কোনো কিছু করারও প্রয়োজন পড়বে না, ঠিক আছে? আর এছাড়া এলপি সিবিটি 2 যারা কোর্স চাও পার্টে কমপ্লিট করতে পারবে, ম্যাথ, রিজনিং, বেসিক সায়েন্স মাত্র 299 টাকায়। এছাড়া যাদের ইলেকট্রিশিয়ান বা ফিটার আছে তারা 299 টাকায় পুরো কোর্স কমপ্লিট করতে পারবে। নেওয়ার জন্য আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন থেকে ডাইরেক্ট নিতে পারো, আদারওয়াইজ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এখানে কিউআর কোড দেওয়া হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, তোমাদের কোর্সে অ্যাড করে দেওয়া হবে, বা কোনো কোয়ারি থাকলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে? দেখো, আমি আগের দিন তোমাদের এই সংকট কোণের তালিকা দেখিয়েছিলাম, আরে হ্যাঁ কি না বলো? স্যার অবশ্যই, যে জলের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক সেটা 1.33, ক্রাউন গ্লাস বা শুধু গ্লাস বলতে পারো, এর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক 1.52। স্যার ওয়াটারের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত না 48.75, বা আমরা বলেছিলাম যে 48 ডিগ্রিও মানতে পারো। ক্রাউন গ্লাস বা শুধু গ্লাসের যদি কথা বলো, এর যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত বলেছিলাম 41.14 বা 41 ডিগ্রি মানতে পারো। আমাদের যে ডেন্স ফিল্ম গ্লাস, যদিও এটা অতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় অতটা আসে না ডেন্স ফিল্ম গ্লাস, তবু জেনে রাখো যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.62, আর এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 37.31 বা 37 ডিগ্রি মানতে পারো। ডায়মন্ড, হিরে খুব ইম্পর্টেন্ট, এই ডায়মন্ড ইম্পর্টেন্ট, ওয়াটার ইম্পর্টেন্ট এবং গ্লাস ইম্পর্টেন্ট, এই তিনটে বলেছিলাম ইম্পর্টেন্ট। ডায়মন্ডের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা বলেছিলাম 2.42 এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলেছিলাম 24 ডিগ্রির মতো, ঠিক আছে? ভাবো না যে আমি এরকম মুখে বলে দিয়েছি, এগুলো তোমাদের কী করে বার করতে হয় সম্পূর্ণ দেখিয়েছি, তো আগের ক্লাসগুলো না দেখলে কিন্তু বুঝতে পারবে না এগুলো, বারবার বলছি, ঠিক আছে? একটা সিকোয়েন্সে তোমরা দেখো, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। আগের দিন যারা ছিল কোনো সমস্যা নেই। তো আমি তোমাদের বলেছিলাম যে ডায়মন্ড অত্যন্ত কি উজ্জ্বল, চকচক চকচক করে, আমরা বাইরে থেকে যদি দেখি ওফ ডায়মন্ডকে দেখতে কি লাগে, দারুণ লাগে স্যার। তো এটা প্রশ্ন আমার যে ডায়মন্ডকে উজ্জ্বল দেখায় কেন? আজ পর্যন্ত যেখানেই তোমরা প্রশ্নটা করেছো স্যার ডায়মন্ডকে উজ্জ্বল দেখায় কেন, সব জায়গায় উত্তর কি পেয়েছো? স্যার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এর খুব কম, মাত্র 24 ডিগ্রি। 24 ডিগ্রি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হওয়ার জন্য, সংকট কোণ 24 ডিগ্রি হওয়ার জন্য এ কী করে না প্রচণ্ড উজ্জ্বল দেখায়। আজকে তোমাদের আমি ফিল করাবো যে অ্যাকচুয়াল এটা উজ্জ্বল কেন, এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 24 ডিগ্রি এত কম হওয়ার জন্য একে এত উজ্জ্বল দেখায় কেন, ঠিক আছে? তো দেখো নেক্সট স্লাইড, দেখো দেখো এখানে বুঝবে জিনিসটা আগে। আমি তোমাদের বলেছিলাম যে এই হচ্ছে এটা জানি আমরা বিভেদ তল এবং অঙ্কিত অবিলম্ব। আমি যখন তোমাদের বললাম যে আমি এখান থেকে একটা লাইট রে পাঠালাম, এই লাইট রেটা আমি পাঠাচ্ছি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, বলে হ্যাঁ স্যার ঠিক আছে। তখন আমরা কি পেলাম না এই অভিলম্ব থেকে দূরে সরে গেল, আরে অভিলম্ব থেকে দূরে সরে গেল, হ্যাঁ কি না গেল? স্যার আমি এমন একটা অ্যাঙ্গেলে পাঠালাম, এমন একটা অ্যাঙ্গেলে একে আমি পাঠালাম যেটা কি না একদমই অভিলম্ব ঘেঁষে চলে গেল, স্যার এইটাকেই তো আমরা বলেছিলাম সংকট কোণ। আরে বলেছিলাম কি না এটা সংকট কোণ? আমি তোমাদের তারপরে বলেছিলাম যে এরপরে যদি আর একটা রে পাঠানো হয়, সেই রেটা যে মাধ্যম থেকে যাচ্ছে সেই মাধ্যমেই ফিরে চলে আসবে, এবং এটাকে কি বলেছিলাম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যে এমন একটা সংকট কোণের মান এখানে আমি করলাম যার জন্য যে মাধ্যম থেকে গেল সেই মাধ্যমে ফিরে চলে এলো। এইটুকু বোঝা গেছিল? হ্যাঁ স্যার।
এবার আমি তোমাদের বললাম যে আমি না প্রত্যেকটা অ্যাঙ্গেলে প্রত্যেকটা ডিগ্রিতে এক এক ডিগ্রিতে আমি এক একটা করে লাইট রে পাঠাচ্ছি। তো এই একটা লাইট রে পাঠালাম এক ডিগ্রি, এটা কি করলো এখানে কীভাবে বেঁকে গেল, আর একটা এক ডিগ্রিতে পাঠালাম। আরে বোঝা যাচ্ছে আমি একদম প্রত্যেকটা ডিগ্রিতে একটা করে লাইট রে পাঠাচ্ছি। এ আরেকটু বেঁকে গেল, আমি এখানে পাঠালাম, এ আরেকটু বেঁকে গেল, আমি এ আরেক ডিগ্রিতে পাঠালাম, এখানে এটা বেঁকে গেল। তো কোথাও না কোথাও আমি এমন একটা অ্যাঙ্গেলে ধরো পাঠালাম, এমন একটা অ্যাঙ্গেলে ধরো পাঠালাম তার জন্য কিনা এই লাইট রেটা এদিকে চলে এলো। স্যার এটাই তো সংকট কোণ, আরে এটাই তোমার সংকট কোণ। তো একবার ভেবে দেখো, ডায়মন্ডের সংকট কোণ হচ্ছে মাত্র 24 ডিগ্রি, মানে কি এই 24 ডিগ্রিতে আমি এর সংকট কোণ পেয়ে যাচ্ছি। তার মানে আমি এরপরে যতগুলোই রশ্মি পাঠাই সব কটা কী হবে, এই মাধ্যমে ফিরে আসবে, এই মাধ্যমে ফিরে আসবে, এই মাধ্যমে ফিরে আসবে। মানে আমি যদি এখানে টোটাল কটা ডিগ্রি আছে বলে, এখানে কত ডিগ্রি, স্যার 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে যদি আমি 24 ডিগ্রি বাদ দিই, মানে 6, 2 আর 1 3, 6, মানে এই যে 66টা লাইন, আরে আমি তোমাদের ফিল করাতে পারছি কিনা বলো, আমি আরেকবার বলছি ভালো করে বোঝো। আমি বলছি যে আমি পেয়ে গেলাম 24 ডিগ্রিতে, তার 1 মিনিট দাঁড়াও, আমি মানলাম যে আমি 24 ডিগ্রিতে না এর সংকট কোণ পেয়ে গেছি, 24 ডিগ্রিতে, অনলি 24 ডিগ্রিতে, ঠিক আছে। যে এখানে লাইট রে যদি পাঠাই আমি এখানে ফিরে আসবে। এরপর আমি যে কটা লাইট রে পাঠাবো, এরপরে 66খানা লাইট রে আমি পাঠাতে পারবো, যেটা কিনা এই মাধ্যমে ফিরে আসবে। তো এর সংকট কোণ কম হওয়ার জন্য এই 66টা লাইট রে এখানেই ফিরে চলে আসে, এই জন্যই ওকে এত উজ্জ্বল দেখায়। আমি যদি বলি যে স্যার ওয়াটারের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 48 ডিগ্রি, ঠিক আছে, তো ওয়াটারের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 48 ডিগ্রি। তো ওয়াটার এমন একটা সংকট কোণ এখানে পাঠাচ্ছি, আমি কততে পাঠাচ্ছি না 48 ডিগ্রিতে, তবে কি না এই রেটা গিয়ে এখানে ফিরে আসছে, এটা সংকট কোণ। কিন্তু আমি যদি 90 থেকে এই 48টা বিয়োগ দিই, 2, 4 আর 1 5, 42, মানে এরপরে যে 42টা আমি পাঠাবো, এরপরে 42টা পাঠাবো, এই 42টা রে কী হবে, এই মাধ্যমে ফিরে আসবে, মাত্র 42টা। দেখবে জলকেও চকচকে দেখায়, কিন্তু ডায়মন্ডের মতো দেখায় কি, কারণ কি এখানে 42টা রে ফিরে আসছে, কিন্তু ডায়মন্ডের ক্ষেত্রে 66টা আলোক রশ্মি এখানে ফিরে বারবার আসছে। এবং ডায়মন্ডের কাটিং এমন হয় না যাতে এই কোনো রশ্মি না বাইরে বেরোতে পারে না, বারবার রিপিট হতে থাকে, বারবার এর মধ্যেই ঘুরতে থাকে। বলো বোঝাতে পারলাম কি না? যদি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বোঝো তাহলে এটাও বুঝতে পারবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আমি বলেছিলাম সংকট কোণের থেকে বেশি কোণে যখনই কোনো আলোক রশ্মিকে পাঠাবে, যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমে আবার ফিরে আসবে। তো এই ডায়মন্ডের জন্য 66টা আলোক রশ্মি যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমে ফিরে আসবে, জলের জন্য 42টা আলোক রশ্মি যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমে ফিরে আসবে। তো জলের থেকে ডায়মন্ডকে বেশি চকচকে দেখাবি না বলো? তো সেই জন্য বলে যে ডায়মন্ডের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা খুব কম, মাত্র 24 ডিগ্রিতে আমরা পেয়ে যাই। এরপরে আমরা যা কিছুর আলোক রশ্মি পাঠাবো এই মাধ্যমে ফিরে আসবে, সেই জন্য হিরেকে চকচকে দেখায়। বোঝা গেল? চলো যেটা বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিই। দেখো হীরের উজ্জ্বলতা কি হয় না, হীরকের প্রতিসরাঙ্ক অনেক বেশি, এর সংকট কোণ খুব কম, মাত্র 24 ডিগ্রি হয়। এর ফলে হীরকের ভেতরে প্রবেশ করা আলো খুব সহজে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে বারবার প্রতিফলিত হয়, যা একে উজ্জ্বল দেখায়। ব্যাপারটা তোমাদের ফিল করতে পেরেছি হীরক কেন উজ্জ্বল, ঠিক আছে। চলো নেক্সট টপিক দেখো। নেক্সট আমরা পড়ব যে স্যার আলোর প্রতিসরণ পড়লাম, তো আলোর প্রতিসরণের কিছু বাস্তব উদাহরণ যদি দেখা যেত খুব ভালো হতো। দেখো নেক্সট দেখো ডাইরেক্ট না তোমাদের শুধুমাত্র উদাহরণ মনে রাখলে কাজ হয়ে যাবে, ঠিক আছে, তাও আমি তোমাদের বলছি। দেখো ব্যাপার হচ্ছে যে আমরা প্রথমে একদম স্টার্টিংয়ে এটা পড়েছিলাম যে একটা গ্লাসের মধ্যে যদি জল রাখা হয় এবং তাতে যদি একটা পেন্সিলকে ডুবিয়ে দেওয়া হয়, আমরা কি দেখি, সেই পেন্সিলটাকে বাঁকা দেখি। অ্যাকচুয়ালি কেন দেখি, এটা হয় আলোর প্রতিসরণের জন্য, ঠিক আছে। কীরকমভাবে জিনিসটা কাজ করে না, অ্যাকচুয়াল পেন্সিল কোনটা, এটা অ্যাকচুয়াল পেন্সিল। তো এখান থেকে যদি আমি একটা লাইট রে বার করি, এবার দেখো ব্যাপারটা বোঝো, এটা তো জল মাধ্যম না, এটা তো কোথাও না কোথাও, আর উপরে কি আছে, বায়ু মাধ্যম। তাহলে কোথাও না কোথাও এটা হচ্ছে ঘন মাধ্যম, ঠিক আছে, আর একটা হচ্ছে কি লঘু মাধ্যম। এবার যখনই লাইট এখান থেকে লাইট যখন উপরে যাবে, যখনই জল থেকে মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, তখন কি হয় স্যার, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে লাইটের স্পিড বেড়ে যাবে, অভিলম্ব থেকে কি হবে, দূরে সরে যাবে। আর যখনই দূরে সরে যাবে, এর যাওয়ার কথা কোন দিকে, এর যাওয়ার কথা এদিকে, কিন্তু যাবে কোন দিকে, যাবে এই সাইডে। আরে অভিলম্ব থেকে দূরে সরে গেল, বোঝা গেল। আরেকটা লাইট রে আমি বার করছি, এর যাওয়ার কথা কোন দিকে, স্যার এর যাওয়ার কথা এই দিকে,
যাওয়ার কথা এদিকে, কিন্তু সে যাচ্ছে কোন দিকে না, যাচ্ছে এই সাইডে, এই সাইডে যাচ্ছে, কারণ অভিলম্ব থেকে দূরে সরে গেল, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেল। তো কোথাও না কোথাও আমরা পেন্সিলটাকে কোথায় দেখতে পাচ্ছি না, কোথাও না কোথাও যদি পিছন দিকে বর্ধিত করি আমরা পেন্সিলটাকে দেখতে পাচ্ছি এই জায়গাতে, কিন্তু অ্যাকচুয়াল পেন্সিলটা এখানে নেই। পেন্সিলটা আছে কোথায়, এইখানে আছে, এই জায়গায় পেন্সিলটা আছে, কিন্তু আমরা দেখছি ওখানে, কারণ ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে এই রশ্মিটা বেরোচ্ছে তখন কি হচ্ছে না, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, আমরা দেখছি ভুল। সেই জন্য আমরা কী করি, জলের মধ্যে পেন্সিল দেখলে আমরা বাঁকা দেখতে পাই, অ্যাকচুয়াল পেন্সিলটা আমরা দেখতে পাই না। এই গ্লাসের জলে অর্ধেক ডুবানো পেন্সিল দেখলে মনে হয় সেটি জলের উপরিস্থলে ভেঙে বা বেঁকে গেছে, কারণ জলের ভেতর থেকে আসা আলো বায়ুতে আসার সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়, ফলে পেন্সিলটি তার প্রকৃত অবস্থানের চেয়ে উপরে বলে মনে হয়। ঠিক আছে, চলো এই একটা এক্সাম্পল হলো। নেক্সট এক্সাম্পল দেখো, এগুলো খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল, এগুলো পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল দেখো, আমি কিন্তু ডাইরেক্ট তোমাদের এক্সাম্পল বলে চলে যেতে পারতাম, কিন্তু এক্সাম্পলগুলো কোথাও না কোথাও তোমাদের বোঝা দরকার যে অ্যাকচুয়াল হচ্ছে কেন, আমরা এতক্ষণ ধরে প্রতিসরণ পড়ে এলাম, প্রতিসরণের ফলে হচ্ছে কেন, এগুলো জানা দরকার। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো আমরা আকাশের মধ্যে দেখি যে তারারা মিটমিট করে, যদিও এখন আর দেখতে পাই না, এত পলিউশন এত পলিউশন এত পলিউশন চারিদিকে, আমরা আকাশে ঠিকঠাকভাবে তারা, যদিও মানে কি বলবো, গ্রামগঞ্জে তবু দেখা যায়, শহরে তো একদমই দেখা যায় না, এত পলিউশনের জন্য তারারা মিটমিট করছে, আকাশে তারা খুবই কম দেখা যায়। ঠিক আছে, অ্যাকচুয়াল তারারা মিটমিট করে কেন, ব্যাপারটা কী হয় দেখো, অ্যাকচুয়াল স্টার ধরো আছে এখানে, ঠিক আছে, এবারে কি এখানে তো বিভিন্ন বায়ুস্তর আছে, ধরো বায়ুস্তর আছে। এবার আমরা জানি যে যত নিচের দিকে আসবো না তত বায়ুর ঘনত্ব বাড়তে থাকে, তো নিচের দিকে আমার এলে কি হবে না, ঘন বায়ু পাবো, ঘন মাধ্যম পাবো, আর যত ওপর দিকে উঠতে থাকবো লঘু মাধ্যম পাবো। ধরো এটা যদি লঘু হয় তাহলে এটা ঘন, কিন্তু এটার রেসপেক্টে এটা কি, এটা তখন লঘু, এটা ঘন, আবার এটার রেসপেক্টে কি, এটা লঘু হয়ে যাচ্ছে, এটা ঘন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? মানে যার যার রেসপেক্টে একটা একটা করে লেয়ার কি হতে থাকে, ঘন লঘু ঘন লঘু ঘন লঘু, যত আমি নিচের দিকে আসবো তত ঘন লেয়ার পাবো, যত উপর দিকে যাবো তখন লঘু স্তর পাবো। ঠিক আছে, লঘু মাধ্যম পাবো। তো যখনই ধরো আমার একটা লাইট এখানে এসে পড়ছে, আরে ভাবো না এখানটা লাইট এসে পড়ছে, অভিলম্ব ধরো এটা অভিলম্ব, তো আমার কোনটা বেশি ঘন, স্যার উপরেরটা বেশি লঘু আর নিচেরটা ঘন। তো যখনই ঘন মাধ্যমে আসে কি হয়, এ যাওয়ার কথা এই দিকে, কিন্তু যাবে কোন দিকে না, অভিলম্বর দিকে একটু সরে যাবে। আবার যখন এই লাইটটা যখন এই নেক্সট লেয়ারে আসবে তখন কি হবে, আর একটু সরে যাবে। যখন নেক্সট লেয়ারে আসবে তখন কি হবে, এই অভিলম্ব হলে আর একটু সরে যাবে। মানে এইভাবে এক একটা লেয়ার যখন পেরোতে থাকে, এক একটা লেয়ার পেরোতে থাকে, লাইটে কি হয়, প্রতিসরণ হয়, লঘু থেকে ঘন, ঘন থেকে লঘু, ঘন থেকে লঘু, লঘু থেকে ঘন, প্রত্যেকটা লেয়ারে পরিবর্তন হতে থাকে। তার ফলে কি হয়, অ্যাকচুয়াল তারাটা এখানে আছে, স্টারটা এখানে আছে, কিন্তু আমি দেখছি কোথায়, এখানে দেখছি, এটা বলে অ্যাপারেন্ট স্টার পজিশন, মানে অ্যাকচুয়াল নেই এখানে, আমরা দেখছি এখানে। সেই জন্য আমাদের কি হয় না, যখনই আমরা একটুখানি এদিকে সাইড করি বা নড়াচড়া করি, তখনই আমাদের কি হয়, তারাটা মিট করছে বলে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি তারা মিট করে না, ওটা তো স্থির হয়ে আছে, কিন্তু এতগুলো যে স্তর পেরিয়ে আসছে না, এই স্তর পেরোনোর জন্য আমরা দেখছি যে তারাটা এত মিট করছে। রাতের আকাশে তারা আলো যখন বায়ুমণ্ডলের বিভিন্ন ঘনত্বের স্তর পার হয়ে আসে আমাদের চোখে এসে পৌঁছায়, তখন বায়ুর ঘনত্বের পরিবর্তনের কারণে আলোর ক্রমাগত প্রতিসরণ ঘটে। এর ফলে তারার অবস্থানে কিছুটা পরিবর্তন মনে হয়। আলোর তীব্রতার তারতম্যের কারণে তাদের তখন আমরা কি দেখি, মিট করতে দেখি। বোঝা গেল? জাস্ট এক্সাম্পলটা মনে রাখবে, তারারা মিট করে, এই এক্সাম্পলটা মনে রাখলেই কাজ হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় প্রতিসরণের কারণ ভালো করে বুঝবে। আমাদের যখন আমরা যারা সকালবেলা উঠো না, যারা 4টের সময় উঠে পড়ো, 3:30 4টের সময় উঠে পড়ো, তারা এটা দেখতে পাও। যারা আমার মতন বেলা পর্যন্ত ঘুমাও তারা হয়তো দেখতে পাও না। ব্যাপারটা কী হয়, যখন ধরো তোমরা অ্যাকচুয়াল সূর্য দেখছো সকালবেলা, ভোরবেলা কথা বলছি, যখন আমি ধরো ঘুম থেকে উঠি তখন তো অ্যাকচুয়াল সূর্য আকাশে উঠে যায় তখন, কিন্তু যারা অনেক সকালে ওঠে, যারা 4টের সময় ঘুম থেকে ওঠো ধরো, মানে দারুণ ব্যাপার, যারা উঠতে পারো সকালে, দারুণ ব্যাপার। তো যারা সকালে উঠে যাও তারা যদি পূর্ব আকাশে তাকিয়ে থাকো যে আমি সূর্যকে দেখবো, তোমরা যখন প্রথমে সূর্যটা দেখছো না, অ্যাকচুয়ালি সেটা সূর্য নয়ই, তখন সূর্য ওঠেইনি। দেখো যখন সূর্যটা এরকম পজিশনে থাকে তখন কি হয়, আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, তো আমার সূর্যটা কি দেখতে পাওয়ার কথা, আরে সূর্যটা তো আছে এখানে, যখন সূর্যটা এখানে আসবে তখন তো আমি দেখতে পাবো, তখন তো ভিজিবল হবে জিনিসটা, কিন্তু তার আগেই আমরা এখানে দেখতে পাই। এর পিছনে কারণ কি বলতো, সেটা হচ্ছে প্রতিসরণের কারণে হয়। পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলের ঘনত্ব সমান নয়,
ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাস ঘন, ওই একই ব্যাপার, একই জিনিস বারবার রিপিট করবো না। ঘনমাধ্যম লঘু মাধ্যম, ঘনমাধ্যম লঘু মাধ্যম, এক একটা স্তর যখন এই পেরোতে থাকে, লাইটটা পেরোতে থাকে, লাইট রশ্মিটা যখন আলোক রশ্মিটা পেরোতে থাকে, তখন আলোর প্রতিসরণ ঘটে। এবং প্রতিসরণের ফলে কি হয়, যখন সূর্যটা এরকম পজিশনে থাকে তখন আমরা এরকম পজিশনে দেখতে পাই এবং সূর্যটাকে দেখতে পাই। এবং কত মিনিট আগে দেখতে পাই জানো? 2 মিনিট আগে দেখতে পাই, 2 মিনিট। এবং শুধু সূর্যোদয়ের সময় নয়, সূর্যাস্তের সময়ও তাই। যখন সূর্য ডুবে যায় না, তারপরও আমরা 2 মিনিট দেখতে পাই। আমি কিন্তু সূর্যের লাইটের কথা বলি, ওটা কিন্তু আলাদা কেস। আমি সূর্যের কথা বলছি। সূর্য আকাশে সূর্যোদয়ের আগে আমরা 2 মিনিট আগে দেখতে পাই, আর যখন সূর্যাস্ত হয়ে যায় তারপরও আমরা 2 মিনিট দেখতে পাই। এর কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। টোটাল আমরা 4 মিনিট সূর্যকে এক্সট্রা দেখি। আমি কিন্তু এমনি বলছি না, এই কোশ্চেনটা তোমাদের রেলওয়েতে আসা প্রশ্ন, যে কতক্ষণ আগে আমরা দেখতে পাই বা সূর্যাস্তের পর কতক্ষণ দেখতে পাই। ঠিক আছে, তো মনে রাখবে সূর্য দিগন্ত রেখায় পৌঁছানোর প্রায় 2 মিনিট আগে আমরা তাকে দেখতে পাই। এবং সূর্য দিগন্তের নিচে চলে যাওয়ার পর বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, এটাকে বলে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। হ্যাঁ, পরীক্ষায় এসেছে, বারবার রিপিট করছি আমি, এএলপি না টেকনিশিয়ান মনে পড়ছে না আমার, কিন্তু পরীক্ষায় এসেছে অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন। ঠিক আছে, মানে হচ্ছে বাংলায় বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। যদি তোমাদের দেয় যে সূর্য দিগন্ত রেখায় পৌঁছানোর পর আমরা তাকে আগে থেকে দেখতে পাই কেন, এর পিছনে কারণ কি, অপশনে যেখানে থাকবে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ সেখানে টিক মারবে, বায়ুমণ্ডলীয় প্রতিসরণ মনে থাকবে। এবং 2 মিনিট পর পর্যন্ত তাকে দেখা যায়, অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্তের ক্ষেত্রে মোট 4 মিনিট বাড়তি আমরা সূর্যকে দেখতে পাই। ঠিক আছে, মনে হয়। আর এগুলো একই ব্যাপার, এইগুলো লেখাগুলো অতটা যদি পড়তে চাও পড়তে পারো, কিন্তু অ্যাকচুয়াল হয় ওই প্রতিসরণের জন্য ঘনমাধ্যম লঘু মাধ্যম, ঘনমাধ্যম লঘু মাধ্যম, এই কারণে। ঠিক আছে, চলো এই 3টে এক্সাম্পল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই 3টে এক্সাম্পল কিন্তু মনে রাখবে। আর কেউ যদি না মনে রাখতে চাও, সিম্পল এটা মনে রেখে দাও, পরপর এক্সাম্পলগুলো লেখা আছে। জলে রাখা পেন্সিল আমরা কাটি বাঁকা দেখি, তার কারণ হচ্ছে প্রতিসরণ স্যার। সাঁতার কাটা পুকুর বা সুইমিং পুল, যদি কেউ রেস্টুরেন্টে দেখেছো হয়তো সুইমিং পুল আছে, তো সুইমিং পুলে আমরা বাইরে থেকে কি দেখতে পাই, যে সুইমিং পুলটা অগভীর, মনে হচ্ছে না কত হাইট কম। ঠিক আছে, মনে হচ্ছে ওই উপরের যে ফ্লোরটা আছে সেটা অনেকটা উঠে চলে এসছে, কেন হয় না প্রতিসরণের জন্য। তারারা মিটমিট করা কেন হয়, প্রতিসরণের জন্য। সূর্যোদয় সূর্যাস্তের সময় কেন হয়, প্রতিসরণের জন্য আমরা এক্সট্রা 2 মিনিট 4 মিনিট দেখতে পাই। ঠিক আছে, তো এই এক্সাম্পলগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। চলো এবারে তোমাদের স্টার্ট হবে, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, স্যার লেন্স কখন পড়াবে, লেন্স। এবার আমি তোমাদের কি পড়াবো না, লেন্স স্টার্ট হচ্ছে। ঠিক আছে, কনকেভ লেন্স, কনভেক্স লেন্স, কী করে প্রতিবিম্ব গঠন হয়, কনকেভ লেন্সের কী করে প্রতিবিম্ব গঠন হয়, তার ফর্মুলা কী আছে, সমস্ত কিছু আমরা জানবো। ঠিক আছে, প্রথম কথা আমি যদি তোমাদেরকে বলি যে লেন্স গঠিত হয় কী দিয়ে, লেন্স গঠন করবে কিভাবে বলো। দেখো, প্রথম কথা যেটা জানতে হবে সেটা হচ্ছে লেন্স হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম। ঠিক আছে, মানে এটা না আগে কি হচ্ছিল না, একটা কাঁচকে যখন আমরা একটা সাইডে পেন্ট করে দিচ্ছিলাম তখন সেটা দর্পণ হয়ে যাচ্ছিল কি, লাইটটা মানে এটা ধরো একটা কাঁচ আছে, তো এটা কাঁচের আমি কী করছিলাম, একটা সাইডে কী করছিলাম, পেন্ট করছিলাম, তারপরে লাইট যখন আসছিল এটা প্রতিফলিত হচ্ছিল, এদিকে যেতে পারছিল না। কিন্তু লেন্সের ক্ষেত্রে কি হবে, লেন্সের ক্ষেত্রে কোনো পেন্ট করাকরি ব্যাপার না, এটা একটা প্রতিসারক মাধ্যম। ঠিক আছে, এটা প্রতিসরণ নীতির ওপর কাজ করে। এবং এটা থেকে প্রশ্নও এসেছিল যে লেন্সের গঠন কি দিয়ে। দেখো, লেন্সকে সাধারণত দুটো উপাদান দিয়ে গঠন করা যায়, দুটো উপাদান দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে কাঁচ আর 2 নাম্বার মনে রাখবে প্লাস্টিক। এই দুটো জিনিস দিয়ে না লেন্স তৈরি করা হয়। আর একটা মনে রাখো জেল দিয়েও তৈরি করা হয়। ঠিক আছে, জেল দিয়েও। আমাদের গ্রুপ ডিতে প্রশ্ন এসেছিল, গ্রুপ ডিতে না এলপিতে, যে লেন্স গঠিত হয় না কোন বস্তু দিয়ে, যে 3টে অপশান দিয়েছিল, 4 নম্বর অপশানে দিয়েছিল ক্লে, কাদা, মাটি অপশান দিয়েছিল ক্লে। তো মনে রাখবে মাটি দিয়ে কোনোদিন লেন্স তৈরি করা যায় না, কী দিয়ে তৈরি করতে হবে, কাঁচ দিয়ে, প্লাস্টিক দিয়ে, নাহলে জেল দিয়ে। মনে থাকবে। চলো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, লেন্স হলো দুটি গলীয় পৃষ্ঠ বা গলীয় একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এটি আলোর প্রতিসরণ নীতির উপর কাজ করে। লেন্স মূলত দুটি প্রধান উপাদান নিয়ে তৈরি, কাঁচ এবং প্লাস্টিক দিয়ে এবং জেল দিয়ে আমি তোমাদের বললাম। এবার একটা জিনিস তোমাদের বলি, এখানে লিখে দিই, হ্যাঁ, জেল, GEL। এবার একটা জিনিস তোমাদের বলি, যেমন দর্পণের ক্ষেত্রে কি হচ্ছিল, আলোর প্রতিফলন হচ্ছিল, তেমনি লেন্সের ক্ষেত্রে কি হবে, আলোর প্রতিসরণ হবে। ঠিক আছে, এবং দর্পণে আমরা যেমন যেমন পড়েছি, যদি কেউ আলোর প্রতিফলন বুঝতে পেরে থাকো, লেন্সে তোমাদের বেশি পরিশ্রমই করতে হবে না। হ্যালো হ্যালো হ্যালো, আশা করি এখন শোনা যাচ্ছে।
কিছু একটা ডিস্টার্ব টেকনিক্যাল ফল্টের জন্য একটু প্রবলেম হলো। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যেগুলো বললাম হয়তো শুনতে পাওনি, আমি আরেকবার বলে দিচ্ছি। যদি কেউ আলোর প্রতিফলন চ্যাপ্টারটা বুঝে থাকো খুব ভালো করে, তাহলে কোথাও না কোথাও তোমাদের আলো লেন্স নিয়ে তোমাদের আর চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, কারণ কিছুটা সেম টাইপের আমরা এক একটা করে জানবো যে লেন্স কেমন দেখতে হয়, কী কী প্রকার লেন্স আছে। চলো নেক্সট স্লাইড দেখো। দেখো লেন্সের প্রকারভেদ, মেনলি দু প্রকারের লেন্স আছে। ক প্রকারের লেন্স আছে? দু প্রকার লেন্স। আমরা যেমন দর্পণের ক্ষেত্রে পড়েছিলাম উত্তল দর্পণ, অবতল দর্পণ, ঠিক সেই রকমই আমরা এখানে পড়বো উত্তল লেন্স, অবতল লেন্স। ঠিক আছে স্যার, উত্তল লেন্সকে ইংলিশে কি বলে? কেন উত্তল দর্পণকে আমরা ইংলিশে কি বলছিলাম? কনভেক্স। তো এক্ষেত্রে কনভেক্স লেন্স, এটাকে আমরা কি বলবো? উত্তল লেন্স। আর কনকেভ লেন্স যেটাকে বলবো আমরা অবতল। স্যার দেখতে কেমন হয়? এইটা দেখতে হয় এরকম। কীরকম দেখতে হয়? এরকম। ঠিক আছে, মানে মেনলি দুটো কার্ভ নিয়ে আমাদের উত্তল লেন্স তৈরি হয়। ঠিক আছে, কিন্তু উত্তল লেন্স কোথাও না কোথাও ভেবে দেখো, যদি আমি এটাকে কমপ্লিট করি, এটা একটা পুরো গলীয় জিনিস পাবো, একটা সার্কেল পাবো, এবং এটাকে যদি আমি কমপ্লিট করি কোথাও না কোথাও একটা গলীয় সার্কেল পাবো। হ্যাঁ স্যার পাবো। যদি আমি অবতল দর্পণের কথা বলি, অবতল লেন্সের কথা বলি, তাহলে সেটা দেখতে কেমন হয়? স্যার এরকম টাইপের দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে, মানে আমি বলতে পারি যে লেন্সের মাঝের অংশটা মোটা, এই দেখতে পাচ্ছ মাঝের অংশটা এর মোটা না এর মোটা? বলো কার মোটা? স্যার উত্তল লেন্সের মাঝের অংশটা হয় মোটা। তো মাঝের অংশটা মোটা এবং প্রান্তের দিকগুলো কি হয়? ক্রমশ সরু। মানে দেখো প্রান্তের দিকটা সরু হয়ে গেছে, আর মাঝখানটা কি আছে? মোটা আছে, তাকে আমরা উত্তল লেন্স বলবো। ঠিক আছে, আর দেখো যে লেন্সের মাঝের অংশটা সরু কিন্তু প্রান্তের দিকগুলো মোটা, দেখো প্রান্তের দিকগুলো দেখো, এখানের দেখো এই দিকটা অনেকটা মোটা কিন্তু মাঝখানটা দেখো একদম সরু, তাকে আমরা কি বলবো? অবতল লেন্স বলবো। ঠিক আছে স্যার, নো প্রবলেম। ঠিক আছে স্যার, চলো যেটা বললাম আমি তোমাদের একবার দেখিয়ে দিই লেখাটা। দেখো উত্তল লেন্স। আচ্ছা আরেকটা জিনিস বলো আমাকে। আমি যখন তোমাদেরকে দর্পণ পড়াচ্ছিলাম সেখানে আমি কি বলেছিলাম তোমাদেরকে? কে কনভার্জিং কে ডাইভার্জিং বলেছিলাম বলো? আরে মনে করে দেখো কাকে বলেছিলাম। সেখানে বলেছিলাম ঠিক উল্টো কেস, মানে দেখো দর্পণের সঙ্গে লেন্সের ব্যাপারটা ঠিক উল্টো। ঠিক আছে, মনে রাখবে এই উত্তল দর্পণ সবসময় কি করে জানো? রশ্মিকে লাইটকে কি করে একটা জায়গায় এসে মিলিত করে। ঠিক আছে, মানে কি এ লাইটটাকে এক জায়গায় মিলিত করবে, মানে কোথাও না কোথাও ছড়াবে না লাইটটাকে। সেই জন্য এই উত্তল লেন্সকে আমরা বলবো কনভার্জিং বলবো। ঠিক আছে, যাকে বাংলায় বলা হয় অভিসারী লেন্স। আর অবতল দর্পণ কি করবে? এ সব সময় না লাইটকে ছড়াবে। ধরো এটা একটা অবতল দর্পণ, এ কি করবে? সবসময় লাইটকে ছড়াবে, ছড়াবে, মানে অপসারিত করে। তার জন্য একে বলবো আমরা কি? ডাইভার্জিং লেন্স বা অপসারী লেন্স। তো আমরা উত্তল লেন্সকে বলবো অভিসারী আর অবতল লেন্সকে বলবো অপসারী। বলো বোঝা গেল? চলো দেখো এখানে এটাই বলা আছে, উত্তল লেন্স যে লেন্সের মাঝের অংশটা মোটা এবং প্রান্তের দিকগুলো ক্রমশ সরু, তাদেরকে আমরা উত্তল লেন্স বলবো। এটি আলোক রশ্মিকে একটা বিন্দুতে একত্রিত করে, আমরা ছবির মাধ্যমেও দেখবো সেটা একত্রিত করে, তাই একে কি বলবো? অভিসারী লেন্স। আর অবতল লেন্স হচ্ছে যে লেন্সের মাঝের অংশটা সরু এবং প্রান্তের দিকটা মোটা, অবতল লেন্স বলবে আলোক রশ্মিকে কি করে? ছড়িয়ে দেয়। এই লাইট আসবে এই বেরিয়ে যাবে, এই লাইট আসবে মানে কি এই চারিদিকে লাইট রশ্মিকে ছড়িয়ে দেবে, তাই একে কি বলবো? ডাইভার্জ করে দেয় লাইটটাকে, অপসারিত করে, তাই একে অপসারী লেন্স বলবো। ঠিক আছে, চলো দেখো এখানে ছবিটা ভালো করে ফিল করো। আমি কনভার্জিং লেন্স, এটা কি? উত্তল লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স আর এটা হচ্ছে অবতল লেন্স। এখানে দেখো লাইট এসছে, লাইটটাকে একটা জায়গাতে কনভার্জ করেছে, একটা জায়গাতে কি করেছে? লাইটটাকে কনভার্জ করেছে। ঠিক আছে, একটা জায়গাতে কনভার্জ করেছে, তা একে আমি কনভার্জিং বলছি, অভিসারী। আর এ কি করেছে? অবতল দর্পণ কি করেছে? লাইট এসছে ছড়িয়ে দিয়েছে, লাইট এসেছে ছড়িয়ে গেছে। তো এটা কি করছে? অপসারিত করছে, ডাইভার্জ করছে, তাই এটা ডাইভার্জিং লেন্স বা কি? অপসারী লেন্স। ঠিক আছে, বোঝা গেল? এরপর আমরা এক একটা পার্ট জানবো। যেমন আমরা দর্পণের ক্ষেত্রে জেনেছিলাম ফোকাস কোথায়, আলোক কেন্দ্র কোথায়, দর্পণের ক্ষেত্রে আলোক কেন্দ্র ছিল না, মেরু কোথায় ছিল, ফোকাস কোথায় ছিল, সেন্টার অফ কার্ভেচার কোথায় ছিল, রেডিয়াস অফ কার্ভেচার কী ছিল, এক একটা পার্ট জেনেছিলাম। আমরা লেন্সের ক্ষেত্রেও জানবো। চলো নেক্সট দেখো, আমি তোমাদের একটা প্রশ্ন করব
যে আমরা যেখানে দর্পণের ডিটেলস পড়েছিলাম, তো সেখানে আমাকে এখানে ফোকাস কি, মেরু কি, এগুলো আমাকে জানার প্রয়োজনই নেই। স্যার কেন জানার প্রয়োজন নেই? কারণ আমরা দর্পণের মিড পয়েন্টকে কি বলেছিলাম? পোল বলেছিলাম, পোল বা মেরু স্যার, মেরু। তেমনি লেন্সের ক্ষেত্রে যে মিড পয়েন্ট আছে না, যে মিড পয়েন্ট আছে তাকে আমরা কি বলবো? আলোক কেন্দ্র। কি বলবো? আলোক কেন্দ্র, বা ইংলিশে বলে অপটিক্যাল সেন্টার। কি বলে? অপটিক্যাল সেন্টার। আরে বোঝা গেল? মিড পয়েন্টকে কি বলবো? আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। যেখানে যেখানে এই উত্তল লেন্সের ক্ষেত্রে যেখানে আমার লাইট এসে একটা জায়গাতে মিলিত করছে, লাইট এসে একটা জায়গাতে মিলিত করছে, লাইট এসে একটা জায়গাতে মিলিত করছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কি বলবো? ফোকাস বলবো। প্রিন্সিপাল ফোকাস বা ফোকাস যাই বলো না কেন, ফোকাল পয়েন্ট, যাকে আমরা এফ দ্বারা ডিনোট করি, এফ দ্বারা। আমাদের দর্পণের ক্ষেত্রে কি হচ্ছিল? দর্পণের ক্ষেত্রে এই ফোকাস আর এই যে মেরু, এর মধ্যে যে ডিস্টেন্স তাকে আমরা কি বলছিলাম? ফোকাল লেন্থ বলছিলাম, ফোকাস দৈর্ঘ্য বলছিলাম। ঠিক সেই রকমই আমরা এখানে তো মেরু নেই, এখানে আছে অপটিক্যাল সেন্টার। তো এই অপটিক্যাল সেন্টার এবং এই যে ফোকাস, এর যে ডিস্টেন্স, একে আমরা কি বলবো? ফোকাল লেন্থ। আর এর মধ্যে আছে কি? কিছুই নেই। এবং এই যে ফোকাস এবং যে আলোক কেন্দ্র, এর মধ্য দিয়ে যে লম্বা লাইন আমরা টানতে পারি তাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এই তো ব্যাপার। ঠিক আছে, চলো আমি যেগুলো বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখাই। আচ্ছা, অবতল লেন্সের ক্ষেত্রেও দেখে নাও। অবতল লেন্সের ক্ষেত্রে কি হয় না, লাইট এই আসছে, লাইট কি করছে? সোজা বেরিয়ে যাচ্ছে। লাইট এই আসছে, লাইট কি হচ্ছে? সোজা বেরিয়ে যাচ্ছে। লাইট আসছে, লাইট কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। লাইট আসছে, লাইট হচ্ছে বেরিয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এরা কোথাও মিলিত হচ্ছে না স্যার, কোথাও মিলিত হয়নি। কিন্তু এদিকে যদি পিছন দিকে বর্ধিত করা হয়, 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 ওরা একটা পয়েন্টে এসে মিলছে। সেই পয়েন্টটাকে আমরা কি বলবো? ফোকাস। তাহলে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে আমাদের পিছনে, তো লেন্সের পিছনে মানে এখানে গঠিত হচ্ছে কোথাও না কোথাও। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা মিলছে না, তো এটা হচ্ছে ফোকাস। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদের বলি, চলো নেক্সট স্লাইডে দেখাই, এখানে দেখানো যাবে না। নেক্সট, আচ্ছা নেক্সট কেন, এখানেই দেখানো যাবে, ভালো করে দেখো। আরে 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 দেখো, একটা জিনিস আমি তোমাদের এখানে বোঝাচ্ছি, একটু ভালো করে বুঝবে। ধরো আমি এখানে একটা ড্র করছি। স্যার কী ড্র করছেন? এটা কি না স্যার, এটা একটা উত্তল লেন্স। মোটামুটি বুঝতে পারছো তো? ঠিক খুব ভালো ড্রয়িং নয় তো, মোটামুটি বোঝা যাচ্ছে এটা একটা উত্তল লেন্স। ঠিক আছে স্যার, কোনো প্রবলেম নেই। আমি তোমাদের এই মাত্র বললাম যে মিড পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে আমার আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র। ঠিক আছে, এবং তোমাদের আমি এর ক্ষেত্রে ফোকাস দেখালাম, এই মাত্র কিছুক্ষণ আগে তোমাদের ফোকাস দেখালাম না। এবার একটা জিনিস ভাবো, যখন আমার লাইট আসছে এখানে, যখন আমার লাইট আসছে, আমি কি করলাম? যে লাইট এখানে এসে মিলিত হচ্ছে। অন্য কালার দিয়ে করি, ঠিক আছে। ধরো এখানে একটা লাইট আসছে, এখানে একটা লাইট আসছে, এখানে এসে মিলিত হচ্ছে। ধরো এখানে একটা লাইট আসছে, কোথাও না কোথাও এখানে এসে মিলিত হচ্ছে। ঠিক আছে, তো আমরা এটাকে কি বলছিলাম? ফোকাস বলছিলাম। ঠিক স্যার। তো আমি বলছি এই সাইডে কি শুধু ফোকাস হবে? আমি যদি লাইট রশ্মি যদি আমি এই সাইড দিকে নিয়ে আসি, এই প্রধান অক্ষের সমান্তরালে এদিক দিয়ে নিয়ে আসি, এদিক দিয়ে নিয়ে আসি, তো কোথাও না কোথাও এটা এখানে এসে মিশবে। যদি আমি এখান থেকে নিয়ে আসি প্রধান অক্ষের সমান্তরালে, তো কোথাও না কোথাও এটা এদিক দিয়ে এসে মিশবে। তো আমি এখানেও তো ফোকাস পাবো। ধরো এটার আমি নাম দিয়ে দিলাম F1, আমি এটার নাম দিয়ে দিলাম F2। তো যদি বলা হয়, আর অবতল দর্পণের ক্ষেত্রেও কিন্তু সেম, অবতল দর্পণের ক্ষেত্রেও কিন্তু সেম, অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু সেম। কীরকম সেম না স্যার, আপনি এইমাত্র বললেন এখানে লাইট আসবে, এদিকে বেরিয়ে যাবে, এদিকে লাইট আসবে, এদিকে বেরিয়ে যাবে। কিন্তু আমি যদি এদিকে পিছন দিকে বর্ধিত করি, যে মিড পয়েন্টটা পাচ্ছি, আমি এটাকে বলছি ফোকাস। কিন্তু লাইট যদি আমার এই সাইড থেকে যে যাচ্ছিল, আমি ধরো লাইট আমি এই সাইড দিকে পাঠালাম, এই সাইড দিকে পাঠালাম, তখন আমি কোথায় পাবো ফোকাস? তখন আমি এখানে পাবো। ধরো এটার নাম দিলাম F1, তো এটার নাম দিলাম F2। তো যদি বলে তোমাদের কোশ্চেন এসছে পরীক্ষায়, সেটা আলোচনা করছি, উত্তল লেন্সের ক্ষেত্রে বা অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস কটা থাকবে? বলবে যে দুটো ফোকাস থাকবে। তো ঘাবড়ে যেও না স্যার, দর্পণের ক্ষেত্রে তো একটা ফোকাস দেখেছি, লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস থাকবে। কেন হবে? আমি যে কথাটা বোঝাতে পারলাম, কারণ দু সাইড থেকে কিন্তু রশ্মি আসা পসিবল, তার জন্য দুটো ফোকাস থাকবে। আর একটা কথা, ইম্পর্টেন্ট কথা বুঝবে, আমি যদি এফ, এটা তো ফোকাল ডিস্টেন্স, যে অপটিক্যাল সেন্টার আলোক কেন্দ্র থেকে এই যে ফোকাস, এটা কি আমার কি ফোকাল লেন্থ। আমি যদি এই ফোকাল লেন্থের দ্বিগুণ দূরত্বে চলে যায়, তাহলে আমি এখানে কি পাবো? আমি বলতে পারি এটা 2F1, বা এটা এদিকে যদি আমি দ্বিগুণ দূরত্বে চলে যায়, আমি বলতে পারবো এটা 2F2। আরে বলতে পারবো কিনা বলো? ঠিক সেই রকমই আমি এর ক্ষেত্রে যদি আমি
এক্সটেন্ড করে দিই তাহলে বলতে পারি 2f1, এদিকেও যদি এক্সটেন্ড করে দিই বলতে পারবো 2f2। তো যদি বাবা, তো যদি কোথাও ধরো এই একটা অবতল উত্তল উত্তল লেন্স ধরো এরকমভাবে দেওয়া আছে, এটা আলোক কেন্দ্র, ধরো এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে f2, এটা হচ্ছে 2f2, এটা এদিকে একটু বর্ধিত করে দাও, এটা হচ্ছে f1, এটা হচ্ছে 2f2। তো এবার থেকে কি ঘাবড়ে যাবে? এবার থেকে ঘাবড়ানোর কোনো ব্যাপার আছে না স্যার? আমি জানি যে উত্তর লেন্সের বা অবতল লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস থাকে, যাদের নাম আমি f1 f2 দিতে পারি। যদি এদের দ্বিগুণ দূরত্বে চলে যায় আমি 2f1 বা 2f2 দিতে পারি। বলো বোঝা গেছে? ক্লিয়ার? তো কোশ্চেন যদি আসে, পরীক্ষাতে এসেছে, আমি আলোচনা করে দিলাম যে লেন্সের ক্ষেত্রে আমি বারবার না লেন্সের জায়গায় দর্পণ বলে দিচ্ছি, তো সরি যদি আমি লেন্সের জায়গায় দর্পণ বলি তোমরা লেন্সই ভেবে নেবে, ঠিক আছে? তো লেন্সের ক্ষেত্রে কতগুলো ফোকাস থাকবে না, দুটো ফোকাস থাকবে। ওকে, ক্লিয়ার? চলো, তো আমি যেগুলো তোমাদের বললাম না সেগুলো আবার লিখিত আকারে দেখিয়ে দিই যে আলোক কেন্দ্র কি। দেখো আমাদের তো এটা আসবে না কি আলোক কেন্দ্র কাকে বলে তার ডেফিনেশন লেখো, তার সংজ্ঞা লেখো, তা তো আসবে না, আমাদেরকে ফিল করতে হবে, বুঝতে হবে জিনিসটা। তো আমরা বুঝে গেছি, এবার জাস্ট তোমাদেরকে লিখিত আকারে দেখিয়ে আরও কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট দেখো। দেখো আমরা প্রথমে আলোক কেন্দ্র পড়েছিলাম। আলোক কেন্দ্র কোথায় পড়েছিলাম না, লেন্সের প্রধান অক্ষের ওপরে। ধরো এই যদি একটা উত্তল দর্পণ হয়, এই যে প্রধান অক্ষের ওপরে যে মিড পয়েন্ট, প্রধান অক্ষের ওপরে এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলো যাওয়ার সময়তে, আচ্ছা এরপর আরেকটা জিনিস তোমাদের বলে দেবো, নিয়মের ক্ষেত্রে পড়াবো, এটার দরকার নেই। মানে এর মধ্যে দিয়ে যদি কোনো লাইট যায় না, এর মধ্যে দিয়ে কোনো লাইট যায়, সেই লাইটটা কোনো চ্যুতি ঘটে না, মানে যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে বেরিয়ে আসে। আমরা দর্পণের ক্ষেত্রেও পড়েছিলাম যে এটার মধ্যে দিয়ে যদি কোনো লাইট যায়, সেই লাইটটা কোনোদিন কী হবে না, কোথাও কোনো রকমভাবে বিক্ষিপ্ত হবে না, চ্যুতি করবে না, যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে আসবে। তাই বলছে আলো যাওয়ার সময় কোনো চ্যুতি হয় না, অর্থাৎ রশ্মিটি সোজাসুজি বেরিয়ে যায়। এটা হচ্ছে আলোক কেন্দ্র। প্রধান অক্ষ কি? প্রধান অক্ষ হচ্ছে যে এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, মিড দিকে যাচ্ছে, একদম মিডিল যে রেখাটা। লেন্সের দুটি বক্রতলের বক্রতা কেন্দ্র সংযোগকারী। এবার বলবে স্যার লেন্সের বক্রতা কেন্দ্র কি? চলো এটা একবার তোমাদের বলে দিই। দেখো আমি বলছি ছোট করে দেখাই, ছোট করে কেন বড় করি, দেখো চলো এখানে চলে এসো। দেখো আমি বললাম যে স্যার এই দুটো কার্ভ নিয়ে আমার উত্তর লেন্স গঠিত, কিন্তু আমি যদি তোমাদের বলি যে এই কার্ভটা যদি আমি কমপ্লিট করি তাহলে একটা সার্কেল পাবো, সার্কেলের একটা কেন্দ্র থাকবে। হ্যাঁ স্যার। যদি আমি এই কার্ভটাকে কমপ্লিট করি তাহলে আমি একটা সার্কেল পাবো। হ্যাঁ স্যার। এটাও একটা বক্রতা কেন্দ্র পাবো। আরে পাবো কি পাবো না? বক্রতা কেন্দ্র পাবো। ধরো কোনোটা C1 নাম দিলে, C2 নাম দিলে, তো এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র বলে ঘাবড়ে যাও না। আমি অবতল লেন্সের ক্ষেত্রেও বলে দিচ্ছি, অবতল লেন্সে কী হচ্ছে, যদি আমি এইটা সাইকেলটা পূর্ণ করি তাহলে আমি এখানে একটা বক্রতা কেন্দ্র পাবো, আর যদি আমি এই সাইকেলটা পূর্ণ করি আমি এখানে একটা বক্রতা কেন্দ্র পাবো। আরে পাবো তো, তো বক্রতা কেন্দ্র বলে ঘাবড়ে যাও না। তো আমাদের প্রধান অক্ষ এটাই বলছে যে দুটো যে বক্রতা কেন্দ্র পাচ্ছি না, আর এখানে কি আছে বলো, প্রধান অপটিক্যাল সেন্টার, আলোক কেন্দ্র। তো এই দুটো বক্রতা কেন্দ্রের যে সংযোগকারী সরলরেখা সেটাকে আমরা প্রধান অক্ষ বলবো। ঠিক এর ক্ষেত্রেও তাই, দুটো বক্রতা কেন্দ্রের যে সংযোগকারী সরলরেখা সেটাকে আমরা বক্রতা কেন্দ্র বলবো। ঠিক আছে, সরি বক্রতা কেন্দ্র নয়, প্রধান অক্ষ বলবো। আরে বোঝা গেল প্রধান অক্ষ কাকে বলে? তো সরি, প্রধান অক্ষ প্রিন্সিপাল অ্যাক্সিস, লেন্সের দুটি বক্রতলের বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচারের যে সংযোগকারী কাল্পনিক সরলরেখা তাকে প্রধান অক্ষ বলে, লেন্সের আলোক কেন্দ্র দিয়ে অতিক্রম করে। আর প্রধান ফোকাস কোনটা? এইমাত্র প্রধান ফোকাস বললাম, প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মিগুচ্ছ লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর, যেমন আমি যদি এর উত্তল দর্পণের ক্ষেত্রে বলি, এর যদি প্রধান অক্ষ হয় তো এখান থেকে লাইট যায় এখানে যায়, এখান থেকে লাইট যায় এখানে যায়, তো প্রতিসরণ হওয়ার পর যে বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এই যে বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয় তাকে প্রধান ফোকাস বলে। উত্তর লেন্সের ক্ষেত্রে তো প্রকৃত মিলিত হচ্ছে, কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, প্রকৃত কি মিলিত হচ্ছে, এখান দিয়ে লাইট যাচ্ছে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে লাইট যাচ্ছে এখান দিয়ে, কিন্তু এতে যদি পিছন দিকে বর্ধিত করা হয় তখন যে পয়েন্টটাতে মিলছে এটা তো প্রধান ফোকাস। তো যে পয়েন্টটাতে মিলছে সেটাকে আমরা কি বলছি, অবতল লেন্সের ক্ষেত্রে যে বিন্দু থেকে রশ্মিগুলো অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে প্রধান ফোকাস বলা হয়। কিন্তু অ্যাকচুয়াল অবতল লেন্সের ক্ষেত্রে সেখান থেকে তো হচ্ছে না, আমাদের হচ্ছে বলে মনে হচ্ছে, আর উত্তর লেন্সের ক্ষেত্রে অ্যাকচুয়াল মিলিত হচ্ছে। বোঝা গেল? তো দুটো ক্ষেত্রে কিন্তু গুলি ফেলবে না, উত্তর লেন্সের যে ফোকাস সেটা কিন্তু আমাদের আলোক রশ্মি অ্যাকচুয়াল মিলিত হচ্ছে, কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়াল এই লাইট আসে এদিকে বেরিয়ে যায়, এই লাইট আসে এদিকে বেরিয়ে যায়, পিছন দিকে বর্ধিত করলে যে পয়েন্টটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ফোকাস। মনে থাকবে? তাহলে আলোক কেন্দ্র, প্রধান অক্ষ, প্রধান ফোকাস, উত্তর লেন্সের ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে আমাদের কাছে ক্লিয়ার। চলো নেক্সট দেখো। এবার হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব ইজি না, লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত, মানে এটা যদি একটা উত্তল দর্পণ হয়, এই যে আলোক কেন্দ্রটা আছে মিডিলে, আলোক কেন্দ্র, এখান থেকে যে ফোকাসটা আমরা পাচ্ছি, এর যে ডিস্টেন্সটা আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে আমরা
ফোকাল লেন্থ বলি, স্মল এফ দিয়ে ডিনোট করি, ঠিক আছে। এটা লেন্সের প্রতিসরণ ক্ষমতার উপর নির্ভর করে। উন্মেষ, অ্যাপারচার আমরা ওখানেও পড়ি, দর্পণের ক্ষেত্রেও পড়েছি, যে লেন্সের যে কার্যকর ব্যাস তাকে আমরা অ্যাপারচার বলি। এটি নির্ধারণ করে লেন্সটা কতটা আলো সংগ্রহ করতে পারে। লেন্সের উন্মেষ যত বড় হয় লেন্সটা তত বেশি, মানে অ্যাকচুয়াল কি আমাদের এই লেন্সটা কতটা আলোটাকে প্রবেশ করতে পারছে, কতটা আলো প্রবেশ করতে পারছে, তার যে কার্যকর ব্যাস সেটাকে আমরা বলবো অ্যাপারচার, ঠিক আছে। আমি এই যে ব্যাসটা এঁকেছি, এর বাইরে কি এ আলো প্রবেশ করাতে পারবে? কারোর ধরো এটা সাপোজ বলছি, এর ব্যাস ধরো সাপোজ বলছি 2 সেন্টিমিটার, কারোর ধরো ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার। তার মানে কি সেটা এতটাই বড় যে সে 5 সেন্টিমিটার পর্যন্ত এই আলোটাকে প্রবেশ করাতে পারবে, মানে এতটা জায়গা দিয়ে আলো প্রবেশ করতে পারবে। বোঝা গেল? এটা হচ্ছে অ্যাপারচার, উন্মেষ, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের জানা হয়ে গেল। আমি তোমাদের আর একটা আলাদা জিনিস, একটা কনসেপ্ট আলাদা শেখাবো। সেটা কি বলো তো? এগুলো তো ঠিক আছে, আমরা দর্পণও পড়েছিলাম, লেন্সও জানলাম, একটা জিনিসকে আমরা ফিল করলাম। এবারে তোমাদের পড়াবে পাতলা লেন্স, থিন লেন্স কি হয়, ঠিক আছে, ভালো করে বুঝবে। চলো নেক্সট দেখো, এবার আমরা পড়বো থিন লেন্স। দেখো থিন লেন্স হতে গেলে না দুটো শর্ত মানতে হবে। স্যার দুটো শর্ত কি? যেসব লেন্সের অ্যাপারচার তার বক্রতা ব্যাসার্ধের চেয়ে অনেক ছোট হয়। আরে বক্রতা ব্যাসার্ধ পড়লাম কি পড়লাম না? ধরো এটা একটা কি বললাম, উত্তল লেন্স, তো এর হচ্ছে কি, এটা কি বলো, বক্রতা কেন্দ্র। আর আমি যদি এই দিকটাও একে গোল করি, এর যে মিড পয়েন্টটা সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তো এই বক্রতা কেন্দ্র থেকে অপটিক্যাল সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা কি বলবো, রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। তো যে লেন্সের অ্যাপারচার মানে যতটা ব্যাসে, যতটা দিয়ে আলোটাকে প্রবেশ করাতে পারছে, তো অ্যাপারচার তার বক্রতা ব্যাসার্ধের চেয়ে অনেক ছোট হয়। আরে বক্রতা ব্যাসার্ধের চেয়ে অনেক ছোট হয়। এই যে বক্রতা ব্যাসার্ধ বা এই যে বক্রতা ব্যাসার্ধ যদি অ্যাপারচারের চেয়ে ছোট হয়, আবার বলছি যেসব লেন্সের অ্যাপারচার তার বক্রতা ব্যাসার্ধের চেয়ে অনেক ছোট হয় তাদেরকে আমরা বলতে পারি থিন লেন্স। এটা 1 নম্বর শর্ত। স্যার 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হচ্ছে এই লেন্সগুলোর ক্ষেত্রে বক্রতার কেন্দ্র, এই যে বক্রতার কেন্দ্র এই আলোক কেন্দ্র থেকে সম দূরত্বে যদি অবস্থিত হয়, ধরো এটার ডিস্টেন্স হচ্ছে, ধরো সাপোজ বলছি 5 সেন্টিমিটার, আর এটারও ডিস্টেন্স আমি মানলাম যে কোথাও না কোথাও 5 সেন্টিমিটার, ঠিক আছে। তো এই আলোক কেন্দ্র থেকে তার যে বক্রতা ব্যাসার্ধ আছে তার দূরত্ব যদি সম দূরত্বে অবস্থিত হয়, তাকেও আমরা কি বলতে পারি, থিন লেন্স। বোঝা গেল? তো এইটা আমি যেটা বললাম ইম্পর্টেন্ট, আমি তোমাদের লিখিত আকারে একবার দেখিয়ে দিচ্ছি। এই দুটো শর্ত কিন্তু এখানে হতে হবে। দেখো দুটো শর্ত মনে রাখবে, যেসব লেন্সের অ্যাপারচার তার বক্রতা ব্যাসার্ধের চেয়ে অনেক ছোট হয় তাদের পাতলা লেন্স বলবো, বা এই লেন্সগুলোর ক্ষেত্রে বক্রতা কেন্দ্র দুটি আলোক কেন্দ্র ও থেকে সম দূরত্বে অবস্থিত হতে হবে। আমরা দুটোই কিন্তু ছবির মাধ্যমে বুঝেছি। কেউ বলতে পারবে না স্যার অ্যাপারচার জানি না কি, স্যার বক্রতা ব্যাসার্ধ জানি না কি, স্যার বক্রতা কেন্দ্র জানি না কি, ঠিক আছে, এইসব কিন্তু নয়, একদম পুরো ফিল করে আমরা বুঝেছি। স্যার এরপর কি পড়বো? এরপরেই তো তোমাদের সেই আসল জিনিসে আসবে। আসল জিনিস নয়, আমি বলবো ইজি জিনিস কি, প্রতিবিম্ব গঠন। উত্তল লেন্স দ্বারা স্যার প্রতিবিম্ব কী করে গঠন হবে, বস্তুকে কোথায় রাখলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠন হবে, অবতল লেন্সের বস্তুকে কোথায় রাখলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠন হবে। আমি সিরিয়াস বলছি, এটা তোমাদের জাস্ট 5 মিনিটস লাগবে। যখন আমরা দর্পণে পড়েছিলাম না, পুরোটা ক্লাস লেগে গেছিলো, কিন্তু তোমাদের এখানে জাস্ট 5 মিনিটস লাগবে, 5 মিনিটস, অনলি 5 মিনিটস, ঠিক আছে। কারণ তোমরা দর্পণ খুব ভালো করে বুঝেছো, তো এটা তোমাদের কাছে জাস্ট 5 মিনিটসের ব্যাপার। চলো দেখো, আমরা এবার স্টার্ট করতে চলেছি উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠন। উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠনের জন্য যেমন আমরা, দেখো আমি তোমাদের সিরিয়াস বলছি, আমি তোমাদের এখানে কি পড়াচ্ছি বলো, উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠন, তো তোমরা মাথায় রাখো অবতল দর্পণ, ব্যাস। আমি যদি তোমাদের উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠন পড়াচ্ছি, তোমরা মাথায় রাখো অবতল দর্পণ। আমি যদি নাও পড়াই না, আমি যদি তোমাদের যা কোশ্চেন করবো তোমরা তাই উত্তর দিয়ে দেবে। অবতল দর্পণের ক্ষেত্রে কটা কেস ছিল? 6টা কেস ছিল। উত্তল লেন্সের ক্ষেত্রেও 6টা কেস, এবং সেম কেস, কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, বুঝতে হবে। অ্যান্সার তো সেম টু সেম হবে। আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে 5টা কেস এক ছিল, একটা কেস একটু আলাদা ছিল। 5টা কেসের ক্ষেত্রে কী হচ্ছিল, সৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছিল এবং প্রতিবিম্ব উল্টো গঠিত হচ্ছিল, ঠিক কি না? এই উত্তল লেন্সের ক্ষেত্রেও তাই। এই যে 5টা কেস আছে না, এই 5টা কেসে উত্তল লেন্সের সৎ প্রতিবিম্ব গঠন হবে এবং উল্টো প্রতিবিম্ব গঠন হবে, এবং যেমন অবতল দর্পণে গঠিত হচ্ছিল তেমন উত্তল লেন্সে গঠিত হবে।
এবং লাস্টে একটা কেস কীরকম ছিল, অসৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছিল এবং সোজা এবং বস্তুর থেকে অনেক বড়। উত্তর লেন্সের ক্ষেত্রে তাই হবে, কি বললাম, সেম টু সেম, কোনো পার্থক্য নেই, ঠিক আছে। কিন্তু আমরা যদি বুঝতে চাই উত্তর লেন্সে আলোর প্রতিফলন মানে প্রতিবিম্ব গঠন কিভাবে হয়, যেমন দর্পণে আমরা 3টে সূত্র মনে রেখেছিলাম, ঠিক সেই রকমই আমাদের এখানে 3টে ফর্মুলা মনে রাখতে হবে। স্যার প্রথম ফর্মুলা কি? প্রথম মন্ত্র তোমাদের মনে রাখতে হবে, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আসে, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আসে, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আসে, সেটা ফোকাস দিয়ে যাবে, সেটা ফোকাস দিয়ে যাবে। আরে বোঝা গেল, সেটা কোথা দিয়ে যাবে? সেটা ফোকাস দিয়ে যাবে, সেটা ফোকাস দিয়ে যাবে। যদি কোনো আলোক রশ্মি উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল লাভ হতে, তবে লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর তা অপর পাশে অবস্থিত মুখ্য ফোকাস দিয়ে যাবে। অপর পাশে অবস্থিত, যদি লাইট এদিক দিয়ে আসতো তাহলে এখান দিয়ে যেত, লাইট এদিক দিয়ে যদি আসতো তাহলে এখান দিয়ে যেত, মানে যেখান থেকে আসবে তার উল্টো দিক যাবে। মানে লাইট যেমন এখানে কোথা থেকে এসছে, লাইট এদিক দিয়ে এসছে, তো অপর পাশে এই ফোকাসটা অবস্থিত, তো এই ফোকাস দিয়ে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে প্রথম জিনিস। নেক্সট ফর্মুলা দেখো, নেক্সট ফর্মুলা 2 নম্বর মন্ত্র। এটা এখানে বলছে যে ফোকাস বিন্দুগামী, ফোকাস দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায় তবে সেটা প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। ব্যাস, ফোকাস দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায় সেটা প্রধান অক্ষের সমান্তরালে বেরোবে। যদি কোনো আলোক রশ্মি লেন্সের মুখ্য ফোকাস দিয়ে যায়, লেন্সের উপর আপতিত হয়, তবে প্রতিসরণের পর সেই রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। এটা 2 নম্বর মন্ত্র। 3 নম্বর দেখো, 3 নম্বর বলছে যদি আলোক কেন্দ্র দিয়ে, এই যে এটা আলোক কেন্দ্র, যদি আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যায় তাহলে সোজা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে, কোনো ডেভিয়েশন হবে না, কোনো চ্যুতি হবে না। যদি কোনো আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যায় তবে সেটি কোনো বিচ্যুতি ছাড়াই লেন্সের ভেতর দিয়ে বেরিয়ে চলে যাবে, পুরো সোজা সড়াক করে বেরিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে 3 নম্বর মন্ত্র। এই 3টে ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠন তোমাদের কোনো সমস্যা হবে না। আর বিশ্বাস করো, আমি এখানে বেশি টাইম তোমাদের দেবো না। উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে আমি তোমাদের একদমই টাইম দেবো না, কারণ অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যেমনটা পড়েছি, আবারও বলছি এখানে তেমনটা, তো বারবার এক জিনিস রিপিট করার প্রয়োজন নেই। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা 6টা কেস আছে, আমি তোমাদের 6টা কেস একদম ছবির মাধ্যমে বোঝাবো। চলো, যখন বস্তু অসীমে থাকবে তখন খেলা কি হবে? আরে অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছিল, যখন বস্তু অসীমে থাকছিল, স্যার অসীমে যখন থাকছিল তখন আমাদের ফোকাসে প্রতিবিম্ব গঠিত হচ্ছিল এবং বিন্দুবৎ একদম ছোট প্রতিবিম্ব এবং সৎ প্রতিবিম্ব হচ্ছিল। ঠিক এখানেও তাই সেম টু সেম, এখানেও তাই। দেখো এই লাইট আসছে, আমি ইনফিনিটিতে একটা বস্তুকে রেখেছি, এদিকে দেখো না, এদিকে ফোকাস করো না, এদিকে দেখো, একটা বস্তুকে ইনফিনিটি রেখেছি, আমি 2টো লাইটের বার করলাম, এই একটা লাইটের বার করলাম যেটা কিনা প্রতিসরণের পরে এই ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে স্যার, এখান থেকে একটা লাইটের বার করলাম, প্রতিসরণের পরে এই ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, কোথাও না কোথাও এই পয়েন্টে তৈরি করছে। আরে এই পয়েন্টে প্রতিবিম্ব তৈরি হচ্ছে কিনা বলো? আরে যেখানে আমার মিলিত হবে, যেখানে আমার রশ্মিটা মিলিত হবে সেখানেই তো প্রতিবিম্ব তৈরি করবে, তো প্রতিবিম্ব তৈরি করেছে এখানে। কিন্তু প্রতিবিম্ব কীরকম প্রতিবিম্ব হয়েছে, যেমনটা অবতল দর্পণে ছিল ঠিক সেরকম। প্রথম কথা হচ্ছে স্যার অসৎ প্রতিবিম্ব, সরি অ্যাকচুয়াল মিলিত হচ্ছে না স্যার, অ্যাকচুয়াল মিলিত হয়েছে, তাহলে সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এবং সেটা একদম বিন্দুর মতো, বিন্দুবৎ মানে একদম ছোট। এবং মনে রাখবে অবশীর্ষ মানে উল্টো, আমাদের অবতল দর্পণে 5টা কেস প্রতিবিম্ব উল্টো গঠিত হয়েছিল, ঠিক সেই রকম উত্তল লেন্সেও 5টা কেস প্রতিবিম্ব উল্টো গঠন হবে। ঠিক আছে, অবশীর্ষ গঠন হবে। বস্তু এরকম থাকলে প্রতিবিম্ব এরকম গঠিত হবে। তাহলে মনে রাখবে সদ, এটা কমন, বিন্দু একদম ছোট, এই দেখো ছোট পারা প্রতিবিম্ব গঠন হয়েছে, এবং অবশীর্ষ। দেখো বস্তু অসীমে থাকলে সমান্তরাল আলো রশ্মি লেন্সের আপতিত হয়, প্রতিসরণের পর রশ্মিগুলি লেন্সের মুখ্য ফোকাসে মিলিত হয়, ফলে প্রতিবিম্বটি অত্যন্ত ক্ষুদ্র বিন্দু সদৃশ এবং সৎ এবং অবশীর্ষ হবে। ঠিক আছে, এটা গেল বস্তু যখন অসীমে, এটা 1 নম্বর গেল। 2 নম্বর দেখো, 2 নম্বর দেখো, বস্তু যখন 2f1-এ থাকে, আরে অবতল দর্পণের ক্ষেত্রে যখন 2f1 মানে আমি যখন ইনফিনিটি থেকে এক ঘর সরিয়ে নিয়ে আসছি, তখন আমার প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছিল? স্যার আগে ফোকাসে হয়েছিল, এখন একটু আগে নিয়ে আসবো, একটু আগে গঠিত হবে। ঠিক আছে, আগে গঠিত হয়েছিল কোথায়? এই ফোকাসে গঠিত হয়েছিল, তার থেকে একটু সরাবে মানে এখানে গঠিত হবে, এখানে, তার মানে কি ফোকাসের পরে। ঠিক আছে, মানে আমি যদি বস্তুকে এখানে রাখি, বস্তুকে যদি 2f1 দূরত্বে 2f1 দূরত্বের বাইরে, এই যে 2f1 এই দূরত্বের বাইরে যদি রাখি, এরও বাইরে, আগে ইনফিনিটিতে ছিল, একদম ইনফিনিটিতে, সেখান থেকে একটু আগে নিয়ে এসেছি, তো আমি 2f1-এর বাইরে রেখেছি, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব গঠিত হবে স্যার
2f2 তার ঠিক আগে, এই যে f2 এবং 2f2, এই যে f2 আর 2f2 এর ঠিক মাঝে গঠিত হবে, ঠিক আছে। কিন্তু এটা কমন যে সৎ প্রতিবিম্ব হবে। অ্যাকচুয়াল দেখো এখান থেকে একটা লাইট রে বেরিয়েছে, এই ফোকাস দিয়ে গেছে। আমি আরেকটা লাইট রে বার করলাম আলোক কেন্দ্র দিয়ে, তো আলোক কেন্দ্র দিয়ে আমরা কি জানি, আলোক কেন্দ্র দিয়ে যদি বেরোয় তো আলোক কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে যাবে। তো অ্যাকচুয়াল মিলিত হয়েছে না হয়নি এখানে, স্যার অ্যাকচুয়াল মিলিত হয়েছে, তাহলে প্রতিবিম্ব কী হবে, একই ব্যাপার, সৎ এবং অবশীর্ষ, এটা কমন, সৎ এবং অবশীর্ষ, এবং বস্তুর তুলনায় ছোট, বস্তুর তুলনায় ছোট প্রতিবিম্ব গঠিত হয়েছে। প্রতিবিম্ব সৎ, অবশীর্ষ এবং বস্তুর তুলনায় ছোট। এটা গেল কি 2 নম্বর কেস, 2f1 এর বাইরে। এবার কি করব, আর একটু বস্তুকে আগিয়ে নিয়ে আসবো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমি যখন বস্তুটাকে 2f1 এ নিয়ে আসবো। অ্যাকচুয়ালি 2f1 কোথায় বলো তো, অবতল দর্পণের ক্ষেত্রে সেন্টার অফ কার্ভেচার। আর অবতল দর্পণে যখন সেন্টার অফ কার্ভেচারের মধ্যে আমি বস্তুকে রাখছিলাম, তখন বস্তু কোথায় তৈরি হচ্ছিল, স্যার সেন্টার অফ কার্ভেচারই তৈরি হচ্ছিল, এবং বস্তুর সঙ্গে সমান। যত বড় বস্তু তত ঠিক তার সেরকম সাইজের প্রতিবিম্ব। দেখো এখানেও তাই, আমি 2f1 এ রেখেছি, 2f1 এ মানে সেন্টার অফ কার্ভেচার বলতে পারো 2f1 এ। এই একটা আমি লাইট রে বার করলাম, যেটা ফোকাসের মধ্যে দিয়ে গেল, ফোকাসের মধ্যে দিয়ে গেল, ফোকাসের মধ্যে দিয়ে গেল। আর একটা আমি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে বার করলাম, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে, আলোক কেন্দ্রের মধ্যে। আচ্ছা, লাইট আলোক কেন্দ্র দিয়েই মধ্য দিয়ে বার করতে হবে এরকম ব্যাপার নেই। আমাদের যে 3টে নিয়ম আছে, সেই 3টে নিয়মের মধ্যেও তুমি বার করতে পারো, ঠিক আছে। 3টে নিয়মের মধ্যে আমি 3টে নিয়ম জানি, 3টে নিয়মের মধ্যে দিয়ে বার করবো, একই ব্যাপার, আলোক কেন্দ্র যেতে হবে এরকম ব্যাপার নয়। তো আলোক কেন্দ্র দিয়ে গেল, আমার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, না স্যার এখানে প্রতিবিম্ব মিলিত হয়েছে, আলোক রশ্মি এখানে মিলিত হয়েছে, প্রতিবিম্ব এখানে গঠিত হয়েছে। তো প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, না 2f1 এ বস্তুকে রেখেছি, 2f2 তে আমার প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে মনে রাখবে একদম বস্তুর সমান। প্রথম কথা তো সৎ প্রতিবিম্ব, তারপরে তো অবশীর্ষ, এই দুটো তো কমন। তার সঙ্গে মনে রাখতে হবে যে বস্তুর সাইজের সমান, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়েছে, ঠিক আছে। 2f1 অবস্থানে থাকলে প্রতিবিম্ব লেন্সের অপর পাশে ঠিক 2f2 অবস্থিত করতে হবে। এই ক্ষেত্রে প্রতিবিম্বটি সৎ হবে, অবশীর্ষ হবে, বস্তুর সঙ্গে আকারে সমান হবে। এটা কত নাম্বার কেস গেল, এটা 3 নাম্বার কেস গেল। নেক্সট 4 নাম্বার কেস দেখো, 4 নাম্বার কেস দেখো, বস্তু যখন আরেকটু বস্তুকে সরিয়ে নিয়ে আসবো, কোথায় রাখবো, 2f1 এবং f1 এর মাঝে রাখবো, f1 আর 2f1 এর মাঝে। তো বলো আমরা যখন অবতল দর্পণের ক্ষেত্রে রাখছিলাম তখন কি হচ্ছিল, বলো কোথায় গঠিত হচ্ছিল, না স্যার সেন্টার অফ কার্ভেচারের পরে, এবং অনেক বড়, মানে বস্তুর অনেক বড়, মানে বস্তুর থেকে বড় প্রতিবিম্ব আমরা সেন্টার অফ কার্ভেচারে যখন রাখছিলাম তখন সেম টু সেম প্রতিবিম্ব গঠিত হচ্ছিল, বস্তুর আকারের সমান। অবতল দর্পণের ক্ষেত্রে যখন আমরা মানে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে রাখছিলাম তখন প্রতিবিম্ব গঠিত হচ্ছিল কি, আস্তে আস্তে প্রতিবিম্ব সরছে না, আগে এখানে গঠিত হয়েছিল, তারপরে এখানে গঠিত হলো, তারপরে এখানে গঠিত হলো, তারপরে এখানে গঠিত হলো, আস্তে আস্তে প্রতিবিম্ব সরছে। কারণ কি, লাইট আমি তো বস্তুকেও আগাচ্ছি, আগে ইনফিনিটিতে ছিল, তারপরে এখানে নিয়ে এলাম, তারপরে এখানে নিয়ে এলাম, বোঝা যাচ্ছে তো, কোথাও না কোথাও আমি তো বস্তুকেও আগাচ্ছি না, সেই জন্য আমার প্রতিবিম্ব আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তো আমি যখনই এখানে নিয়ে চলে এলাম বস্তুকে, কোথায়, f1 আর 2f1 এর মাঝে, তখন কোথায় প্রতিবিম্ব গঠিত হবে, প্রতিবিম্ব গঠিত হবে এখানে, এখানে কোথায়, 2f2 এর পরে, দেখো 2f2 এর বাইরে গঠিত হবে। এই প্রতিবিম্বটি কেমন হবে, কমন, সৎ, এটা তো কমন, অবশীর্ষ কমন, এবং আকারে বস্তুর চেয়ে বড়, এখান থেকেই প্রতিবিম্ব আকারে বাড়তে শুরু করলো। প্রতিবিম্ব বস্তুর থেকে বড়, এতক্ষণ কী হচ্ছিল, বস্তুর থেকে ছোট। যখন আমরা এর আগেরটায় পড়লাম বস্তুর আকারের সমান প্রতিবিম্ব, এখানে কি হবে, বস্তুর আকারের থেকে বড় প্রতিবিম্ব তৈরি হবে। এটা গেল কত নাম্বার কেস বলো, এটা গেল 4 নাম্বার কেস। আরে ভুল বলছি না তো, 4 নাম্বার, 4 নাম্বারই কেস এটা। চলো নেক্সট দেখো, 5 নাম্বার কেস দেখো। 5 নাম্বার কেস দেখো, যখন বস্তু মুখ্য ফোকাসে থাকবে, আমাদের কি বলেছিলাম, যখন বস্তু মুখ্য ফোকাসে থাকবে তখন প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছিল, স্যার অনন্তে, ইনফিনিটিতে। ধরো এখানে একটা বস্তুকে রেখেছি ফোকাসে, আমি কি করলাম, এখান থেকে লাইটে বার করলাম, সেটা কিনা প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে স্যার, ফোকাস থেকে বেরিয়ে গেল। একটা আলোক কেন্দ্র দিয়ে রশ্মি পাস করলাম, স্যার এটাও ফোকাস দিয়ে বেরিয়ে গেল, সরি আলোক কেন্দ্র দিয়ে গেলে পরে আলোক কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে চলে যাবে। এটা কি কোথাও মিলছে, এটা কি কোথাও মিলছে, এটা কি কোথাও মিলছে, এটা কি কোথাও মিলছে? আমরা আগেই আলোচনা করেছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে, আমি উত্তল লেন্সের ক্ষেত্রে আলোচনা করে দিচ্ছি, যে আমরা বলেছিলাম যে এটা একদম অনন্তে গিয়ে মিলবে, এবং বস্তুর যে প্রতিবিম্ব সেটা একটা বিশাল সাইজ হবে, একটা অনেক বড় সাইজ হবে এবং অনন্তে গিয়ে মিলবে। কিন্তু নতুন এনসিআরটি বলছে, ক্লাস 9-10 যে ছোটো মানে বাচ্চাদের এনসিআরটি, মানে যদি তুমি 11-12 হায়ার স্টাডি করো তখন দেখবে অনন্তে গিয়ে মিলছে, কিন্তু এখন এনসিআরটি বলছে যে এর প্রতিবিম্বই গঠিত হবে না, তো যদি বলে যে বস্তুকে ফোকাসে রাখা হয়েছে, প্রতিবিম্ব কি হবে, যদি অপশন থাকে প্রতিবিম্ব গঠিত হবে না, তোমরা সেখানে টিক মারবে।
আর যদি থাকে যে ইনফিনিটিতে দুটো অপশন একসঙ্গে থাকবে না, যদি বলে ইনফিনিটিতে, আমি অবতল দর্পণের ক্ষেত্রে বলেছিলাম, আশা করি মনে আছে তোমাদের, অবতল দর্পণের ক্ষেত্রে বলেছিলাম যে ইনফিনিটিতে যদি বলে তৈরি হবে, অসীমে গিয়ে এর প্রতিবিম্ব তৈরি হবে, তোমরা সেটাতে টিক মারবে। তো যখনই মুখ্য ফোকাসে F1-এ থাকবে তখন বস্তু ফোকাসে থাকলে প্রতিসরণের পর আলোক রশ্মিগুলো সমান্তরাল হয়ে নির্গত হয় এবং অসীমে মিলিত হয় বলে ধরা হয়। এক্ষেত্রে প্রতিবিম্বটি অসীমে গঠিত হবে, অনেক দূরে অসীমে গঠিত হবে এবং এটি অত্যন্ত বড় হবে। দেখো বস্তুর আকার এইরকম, আর এই যদি আমি এদিকে বাড়াই আর এটা যদি আমি যোগ করি, কত বড় প্রতিবিম্বের সাইজ পাবো, তাই না? তো এক্ষেত্রে প্রতিবিম্বটি অসীম গঠিত হবে, অত্যন্ত বড় বিবর্ধিত হবে। এই দুটো তো কমন, সৎ এবং অবশিষ্ট হবে। এটা হচ্ছে 5 নাম্বার। এই 5 পর্যন্ত এটা কমন ছিল, সৎ ও অবশিষ্ট হবে, কিন্তু 6 নাম্বার কেস থেকে উল্টে যাবে। যেমন অবতল দর্পণে 6 নাম্বার কেস উল্টে গিয়েছিল, ঠিক উত্তল লেন্সে 6 নাম্বার কেস উল্টে যাবে। নেক্সট দেখো আমি কি বলেছিলাম, অবতল দর্পণে যখন তুমি এই ফোকাস আর মেরুর মাঝে রাখবে, ঠিক সেরকমই উত্তল লেন্সের ক্ষেত্রে আমি কোথায় রেখেছি, আলোক কেন্দ্র আর ফোকাস এর ঠিক মাঝখানে রেখেছি। কি গঠিত হবে দেখো, আমি এখান থেকে একটা লাইট রে বার করলাম, এটা এখান থেকে এফ দিয়ে চলে গেল ফোকাস দিয়ে, আমি আলোক কেন্দ্র দিয়ে বার করলাম, এদিকে চলে গেল। তো এরা কি অ্যাকচুয়াল মিলছে? না স্যার, মিলছে না। যদি এদিকে পিছনে বর্ধিত করি এই পয়েন্ট পাচ্ছি, আর একে যদি পিছনে বর্ধিত করি এই পয়েন্ট পাচ্ছি, তাহলে কোথাও না কোথাও ওরা এখানে এসে মিলছে। কিন্তু অ্যাকচুয়াল কি মিলছে? না স্যার, অ্যাকচুয়াল মিলছে না। তার মানে বস্তুটা অসৎ বস্তু, অসৎ। এই প্রথমবার উত্তল লেন্সের দর্পণের ক্ষেত্রে অসৎ জিনিস পেলাম, এতক্ষণ সৎ পাচ্ছিলাম, এটা অসৎ। এবং কি পাবো? এবং পাবো সমশীর্ষ। দেখো বস্তু এরকম আছে, প্রতিবিম্বও এরকম আছে, মানে সমশীর্ষ, সোজা, এবং বস্তুর চেয়ে অনেক বড়। দেখো বস্তু এইটুকু, আর প্রতিবিম্বের সাইজ দেখো কত বড়, প্রতিবিম্ব বিশাল বড়, অনেক বড়। ঠিক আছে, তো একে আমরা সাধারণত বিবর্ধক কাজ বা ম্যাগনিফাইং ক্লাসে ব্যবহার করি, মনে থাকবে। এটা হচ্ছে 6 নাম্বার কেস। 6 নাম্বার কেসের ক্ষেত্রে একমাত্র আমরা অসৎ পাবো, অসৎ পাবো, বাকি সব ক্ষেত্রে আমরা সৎ প্রতিবিম্ব পাবো। ঠিক আছে, মনে থাকবে। তো এটা 6টা কেস, আমি বিশাল কিছু ডিটেলসে যাচ্ছি না, কারণ আমরা অবতল দর্পণের ক্ষেত্রে আবারও বলছি, অবতল দর্পণের 6টা কেস যা, উত্তল লেন্সের 6টা কেস তা আমি প্রত্যেকটা ছবির মাধ্যমে তোমাদের বিবরণ করে দিয়েছি। ক্লিয়ার? চলো, আচ্ছা, একটা ছকের মাধ্যমে পুরোটা তোমরা দেখে নিতে পারো। বস্তুর অবস্থান যদি অসীমে রাখি তাহলে মুখ্য ফোকাসে হবে, প্রতিবিম্ব সব ক্ষেত্রে সদ অবশিষ্ট। 6 নম্বর কেস শুধু আলাদা, অসদ আর সমশীর্ষ হবে, বাকি প্রতিবিম্ব প্রকৃতি সেম সব। তার মানে কি, আমরা এই উত্তল লেন্সের ক্ষেত্রে দু রকমই জিনিস পাচ্ছি, সদও পাচ্ছি, অসদ পাচ্ছি, মিক্সচার। ঠিক আছে, মানে অলরাউন্ডার হয় না, অলরাউন্ডার টাইপের। প্রতিবিম্বের আকার এখানে অত্যন্ত, যখন আমরা অসীমে রাখছি অত্যন্ত ক্ষুদ্র পাচ্ছি, যখন 2f-এর বাইরে রাখছি বস্তুর চেয়ে ছোটো, যখন 2f-এ রাখছি তখন বস্তুর সমান হচ্ছি, যখন f আর 2f-এর মধ্যে রাখছি বস্তুর চেয়ে বড় পাচ্ছি, যখন মুখ্য ফোকাসে রাখছি অত্যন্ত বিবর্ধিত, আলোক কেন্দ্র আর f-এর মাঝে তখন বস্তুর চেয়ে বড় এবং বিবর্ধিত। মুখস্থ করলে চলবে না, আবারও বলছি, প্রত্যেকটা জিনিসকে আমি যেমন ফিল করাচ্ছি সেরকম তোমাদের ফিল করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে উত্তল লেন্স হয়ে গেল। এবার আমরা অবতল লেন্স পড়বো। অবতল লেন্সের ক্ষেত্রে অবতল লেন্সের সঙ্গে তুমি তুলনা করবে উত্তল দর্পণে। স্যার উত্তল দর্পণে তো দুটো কেস ছিল, তো অবতল লেন্সেরও সেই দুটো কেসই আছে। চলো ফটাফট দেখে নেবো অবতল লেন্সের প্রতিবিম্ব গঠন। অবতল লেন্সের প্রতিবিম্ব গঠনের জন্য আমাদেরকে 3টে ফর্মুলা মেনলি জানতে হবে, যেরকম ফর্মুলা পড়েছি। এটা 1 নম্বর ফর্মুলা। স্যার কী ফর্মুলা? যদি কোনো আলোক রশ্মি অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আসে, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এলো, কী হবে সেটা? তোর অ্যাকচুয়াল বেরিয়ে যাচ্ছে এদিকে, কিন্তু পিছন দিকে বর্ধিত করলে মনে হবে যে ফোকাস থেকে নিঃসৃত হচ্ছে। কী হবে? লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রশ্মিটি এমনভাবে ছড়িয়ে পড়ে যেন মনে হয় লেন্সের একই পাশে, মানে এই দিক দিকে আসছে, একই পাশে, মানে এইখানেই দেখো, এখানে কিন্তু আমার আলোক রশ্মিটা আসছে না, যে পাশ থেকে আলোক রশ্মি আসছে সেই পাশেই মুখ্য ফোকাস থেকেই মনে হচ্ছে এটা নির্গত হচ্ছে, আলোক রশ্মিটা মুখ্য ফোকাস থেকে নির্গত হচ্ছে। বোঝা গেল? এটা 1 নম্বর মন্ত্র, 1 নম্বর সূত্র। যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায় প্রতিসরণের পর, এমনভাবে এটা বেরোবে মনে হবে যেন এই প্রধান ফোকাস থেকেই এটা নিঃসৃত হচ্ছে বলে মনে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এটারও 3টেই সূত্র আছে, 3টে সূত্র দেখবো। এর 1 নম্বর গেল। 2 নম্বর দেখো, এটা 2 নম্বর। যদি ফোকাস বিন্দুগামী কোনো রশ্মি থাকে, যে এটা মনে হচ্ছে না ফোকাস বিন্দুগামী রশ্মি, একটা ফোকাস বিন্দুগামী রশ্মি, তো ফোকাস বিন্দুগামী যদি রশ্মি থাকে অ্যাকচুয়ালি তো এটা প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে, যদি কোনো আলোক রশ্মি এমনভাবে আপতিত হয় যে লেন্সের অপর পাশে মুখ্য ফোকাসের দিকে নির্দেশিত, তবে সেটা লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা 2 নম্বর সূত্র। 3 নম্বর দেখো, 3 নম্বর কি বলছে?
3 নম্বরে বলছে যে আলোক কেন্দ্রবিন্দু মানে কিছুই নেই, যদি আলোক কেন্দ্র দিয়ে যদি কিছু আসে তো আলোক কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে যাবে, ব্যাস, এর মধ্যে কিছু জটিলতা নেই। যদি কোনো আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যায় তবে সেটি কোনো বিচ্যুতি ছাড়াই পুরো লেন্সের ভেতর দিয়ে সোজা বেরিয়ে চলে যাবে। বলে এই 3টে সূত্রের মধ্যে কোথাও কোনো জটিলতা আছে? সিম্পল, কিছুই নেই। যেমন দর্পণে পড়েছিলাম ঠিক সেরকম লেন্সে কোনো পার্থক্যই নেই। এই 3টে ফর্মুলা, এই 3টে ফর্মুলা দিয়ে আমাদের অবতল লেন্স যে প্রতিবিম্ব গঠন, জাস্ট 2টো কেস আছে। চলো দেখো প্রথম কেস আমি কি বললাম প্রথমেই, অবতল লেন্সের সঙ্গে তোমরা উত্তল দর্পণে কম্পেয়ার করো। যখন আমরা কোনো বস্তুকে ইনফিনিটিতে রেখেছি, ইনফিনিটিতে রেখেছি, জাস্ট 2টো লাইট রে বার করো, এই একটা লাইট রে গেছে, এই একটা লাইট রে, আমি মাত্র বললাম প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি যায় তবে সেটা বেরিয়ে তো যায় এদিকে, কিন্তু মনে হয় যে পিছন দিকে যদি বর্ধিত করা হয় মনে হয় ফোকাস থেকে বেরোচ্ছে। আমি এখান থেকে আরেকটা লাইট রে বার করলাম, এখান থেকে লাইট রে বার করলাম, একটা বেরিয়ে যাবে তো এদিকে, কিন্তু যদি পিছন দিকে বর্ধিত করা হয় তাহলে ওটা এই জায়গাটায় মিলিত হচ্ছে। তো অ্যাকচুয়াল কি মিলিত হচ্ছে না স্যার? অ্যাকচুয়াল মিলিত হচ্ছে না। তার মানে প্রতিবিম্ব কি হবে? অসৎ প্রতিবিম্ব। এবং প্রতিবিম্ব গঠিত কোথায় হয়েছে না F1-এ গঠিত হয়েছে, F1-এ মুখ্য ফোকাসে গঠিত হয়েছে, F1-এ, ঠিক আছে, F1-এ গঠিত হয়েছে। এবং কীরকম গঠিত হয়েছে? বিন্দু সদৃশ, অত্যন্ত ক্ষুদ্র। আর মনে রাখবে সমশীর্ষ, যদি এরকম বস্তু থাকে তো প্রতিবিম্ব এরকমই গঠিত হবে, মানে বস্তুর থেকে ছোট হবে কিন্তু সমশীর্ষ হবে, মানে মাথা এদিকেই থাকবে, পা এদিকেই থাকবে, উল্টে যাবে না। তো মনে রাখবে এটা অত্যন্ত ক্ষুদ্র হবে, বিন্দু সদৃশ হবে, অসৎ হবে, সমশীর্ষ হবে। অবতল লেন্সের ক্ষেত্রে দুটো কেসই অসৎ হবে, মনে থাকবে। আর দুটো কেসই বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব তৈরি করবে, ঠিক আছে। আর দুটো কেসই সমশীর্ষ তৈরি করবে, এগুলো কমন। চলো এটা আমি ইনফিনিটিতে বস্তুকে রেখেছি, অসীমে, এটা 1 নম্বর কেস গেল। নেক্সট দেখো 2 নম্বর কেস। আমি যখন ইনফিনিটি থেকে একটু আগে নিয়ে আসবো, যেখানে ইচ্ছা রাখো তুমি, F1 এখানে বলছে অসীম এবং আলোক কেন্দ্রের মাঝে, মানে অসীমে রেখেছিলাম, এবারে এই যে আলোক কেন্দ্র এর মাঝে যে কোনো জায়গায়, ধরো আমি রাখলাম এখানে এই F1 আর 2F1 এর মাঝে রাখলাম বস্তুকে, জাস্ট 2টো আলোক রশ্মি বার করছি, একটা আলোক রশ্মি যেটা কিনা এদিকে বেরিয়ে যাবে কিন্তু পিছন দিকে বর্ধিত করলে এটা এই পয়েন্টে আসবে, আর একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, তো যেদিকে যাবে সেদিকে বেরিয়ে যাবে। তো প্রতিবিম্ব গঠিত কোথায় হচ্ছে স্যার? এইখানে মিলিত হচ্ছে, মানে এইখানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এইখানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। সেম কেস কোথায় গঠিত হচ্ছে? আরে কোথায় গঠিত হচ্ছে বলো? বলছে বস্তু যেখানেই রাখা হোক না কেন প্রতিবিম্ব সর্বদা লেন্সের একই পাশে অবস্থিত হবে এবং কোথায়? আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে। এই যে আলোক কেন্দ্র আর এই যে মুখ্য ফোকাস এর ঠিক মাঝে গঠিত হয়েছে, বলো বোঝা গেল কিনা? এর ঠিক মাঝে গঠিত হবে। এবং বারবার বলছি অসৎ হবে। আগের ক্ষেত্রে 2টো কেস আছে, 2টো কেস, এটা 2 নম্বর কেস, এক্ষেত্রেও অসৎ, এক্ষেত্রেও সমশীর্ষ, এক্ষেত্রেও বস্তু, আগেরটাতে একদম ছোট ছিল, এটাও ছোট কিন্তু বস্তুর চেয়ে ছোট, বিন্দু সদৃশ নয়, বোঝা গেল? তো 2টো কেসের ক্ষেত্রেই মনে রাখবে অবতল লেন্সের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব হবে, সমশীর্ষ হবে, বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব হবে, বোঝা গেল? যেমনটা উত্তল দর্পণে ছিল তেমনটা অবতল লেন্সের ক্ষেত্রে। বলো এর মধ্যে কোথাও কোনো সমস্যা আছে তোমাদের? জাস্ট আমাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে সর্বদা অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদা অসৎ প্রতিবিম্ব, অবতল লেন্স দিয়ে গঠিত প্রতিবিম্ব কখনোই পর্দায় ফেলা যাবে না, অসৎ, সর্বদা সমশীর্ষ হবে, আর সর্বদা ছোট, বস্তুর প্রতিবিম্বটি বস্তুর চেয়ে সর্বদা আকারে ছোট হবে, ঠিক আছে? বলো আজকে আমি যেগুলো পড়ালাম তোমাদের কোথাও কোনো আশা করি ডাউট থাকতে পারে না, একদম ক্লিয়ার, প্রত্যেকটা জিনিস একদম ছবির মাধ্যমে আমরা ডিটেলসে বুঝেছি, ওকে? তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। আমরা অবতল লেন্সের প্রতিবিম্ব গঠন সম্বন্ধে জেনে গেলাম, আর আমাদের হয়তো ছোটোখাটো 1-2 টপিক বাকি আছে। আমরা নেক্সট ক্লাসে এই রিফ্র্যাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দেবো। যদি কোথাও তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদের পরের ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করে দেবো, ঠিক আছে? আবার তোমাদের জানিয়ে রাখি যে আমাদের একটা কমপ্লিট ব্যাচ চলছে, পেড কোর্স চলছে, যদি চাও কেউ নিতে পারো, মাত্র 399 টাকা প্রাইস আছে। এখানে গ্রুপ ডির রিসেন্ট যে 2025-26 এক্সাম হয়েছে তার 101টা শিফটের ডিটেলস অ্যানালাইসিস ক্লাস চলছে, তার সঙ্গে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং তার ফুল অ্যানালাইসিস এবং ক্লাসের সমস্ত প্রিন্টেবল PDF এখানে দিয়ে দেওয়া হয়। আমরা যদি কমপ্লিট ব্যাচ চাও কেউ, মাত্র 600, মানে আর 300 টাকা এক্সট্রা দিলে, মানে 699 টাকা দিলে সায়েন্সের সঙ্গে তোমরা ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসের কমপ্লিট ব্যাচ পেয়ে যাবে। আর একটা 1 জুন 2025 থেকে 1 জুন 2026 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স চাও, পুরো টপিক ওয়াইজ অনলাইন আর স্পিডি পাবলিকেশনের মাত্র 99 টাকা প্রাইস আছে, চাইলে কালেক্ট করতে পারো। এলপি CBT 2 এর পার্টে মাত্র 299 টাকা, ইলেকট্রিশিয়ান, ফিটার 299 টাকায় কোর্স কমপ্লিট করতে পারো। এছাড়া আমাদের কাছে PDF সায়েন্সের এবং ম্যাথের অ্যাভেলেবেল আছে, যদি চাও সিম্পল তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, যেটা চাও না কেন
স্যার এই কোর্সটা নিতে চাই বা এই বইটা নিতে চাই বা এই পিডিএফটা নিতে চাই, তোমাদেরকে কিউআর কোড দেওয়া হবে, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, আমি তোমাকে কোর্স চাইলে কোর্সে অ্যাড করে দেবো, আর যদি পিডিএফ চাও হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, বুক চাইলে বুকের ব্যবস্থা করে দেওয়া হবে। আর আদারওয়াইজ তুমি আমাদের এই এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে ডাইরেক্ট তুমি পেড কোর্স থেকে কোর্স বা বুক সেকশন থেকে বই বা স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফ নিয়ে নিতে পারো। ঠিক আছে, আর যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করবে। ওকে, চলো আজকের ক্লাস এই পর্যন্ত রাখলাম, পরের ক্লাসে আমরা আলোর প্রতিসরণের চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দেবো। ওকে, থ্যাংক ইউ।